যাই হোক, শুনে একটু ভালো লাগলো যে সে আমার সাথে থাকবে। এভাবে সেই দিনটা কেটে গেল। পরের দিন সকালে সবকিছু গুছিয়ে চাবিটা বাড়িওয়ালার কাছে দিয়ে চলে আসলাম। হাসপাতালে গিয়ে দেখি অন্তর বসে আছে। তারপর দুজনে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলল টাকাটা রিসিপশনে জমা দিয়ে আসতে আর একটা ফর্ম পূরণ করে আসতে। সবকিছু করা শেষ করে এখন আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে এবং অপারেশন শুরু হয়ে গেল। এখন এই ফেসবুকের মেয়েটার কথা একটু বলি। মেয়েটা একটু রেগে গিয়েছিল, তাকে কিছু না বলে চলে আসে। তবে তার প্রচুর টেনশন হচ্ছে ছেলেটার জন্য। কত ভালোবাসতো সে তাকে, কিন্তু সে তো তার কথা শুনছেই না। তার তো এই শহরে কেউ নেই, তাহলে কে থাকবে তার সাথে? কিন্তু সে তো আমাকে ঠিকানাও দিল না। কিভাবে খুঁজবো তাকে? তবুও সে আমাকে খুঁজতে লাগে শহরে কিছু হাসপাতালে, কিন্তু সে তো আমাকে কখনো দেখেই নাই। নাম দিয়ে কি এই শহরে মানুষ খোঁজা যায়? আর এইদিকে 2 ঘন্টা অপারেশনের পর তারা সাকসেসফুল হয় আর আমাকে অন্য রুমে নিয়ে শুয়ে রাখে। সেদিন আর আমার জ্ঞান ফিরে নাই। সারা দিন সারা রাত অন্তর আমার সাথে ছিল। পরের দিন সকালে আমার জ্ঞান ফিরে আসে আর আমি বুঝতে পারি আমি এখনো পৃথিবীতেই বেঁচে আছি। পাশে দেখি অন্তর শুয়ে আছে। হয়তো সারা রাত সজাগ ছিল, তাই এখন ঘুমিয়ে গেছে। তারপর ডাক্তার এসে আমাকে চেক আপ করে বললে, এখন আর কোনো সমস্যা নেই, শুধু বিশ্রাম নিলেই হবে। তারপর ডাক্তার চলে যায়। আর কিছু সময় পর কিছু খাবার নিয়ে আসে আর বলে খাবারগুলো খেয়ে এই মেডিসিন খেয়ে নিতে। তারপর অন্তরকে ডাক দিলাম। ছেলেটাও এখনো না খেয়ে আছে। তাকে ডেকে তোলার পর আমার জ্ঞান ফিরেছে দেখে সে যে কি খুশি হয়েছে, সেটা যদি নিজের চোখে দেখতে না পারতাম তাহলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না। যাই হোক, তারা দুজন খাবারগুলো খেয়ে নিলাম। এইভাবে 3 দিন চলে গেল। এখন মোটামুটি আমি হাঁটতে পারি। আর অন্যদিকে রিয়া ম্যাম এখন আমাকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু বারবার ফোনটা বন্ধ পাচ্ছে। কারণ আজ 3 দিন হলো ফোন ধরা হয় না, চার্জ শেষ, বন্ধ হয়ে গিয়েছে। তখন ম্যাম রেগে বলতে থাকে, শালা তুই খালি একবার আস তো দেখ আমি তোর কি করি। একটা ইম্পর্টেন্ট ফাইল দিয়ে গেলি না, এখন আমি মিটিংটা কিভাবে করি। এইভাবে সেই দিনটাও কেটে গেল। তখন ডাক্তারকে জিজ্ঞেস করলাম আমি এখন বাসায় যেতে পারবো কিনা। তখন ডাক্তার যেটা বলল, না, আপনি আরো 2 দিন হাসপাতালে থাকেন। আপনি বলেছিলেন এই শহরে আপনার কেউ নেই, তাই বাসায় গেলে পর্যাপ্ত বিশ্রাম পাবেন না, তাই আমাদের এখানেই থাকেন। তাই আরো 2 দিন থাকতে হলো হাসপাতালে। এই 2 দিনও অন্তর আমার সাথে ছিল। জানি ছেলেটার মনটা অনেক ভালো, এত ছোট হয়েও আমার সাথে থেকেছে, আমার সব কাজ করে দিয়েছে। এখন সেই ফেসবুকের মেয়েটার কথা একটু বলি। মেয়েটা এক প্রকার পাগল হয়ে গিয়েছে। ফেসবুকে আসলে আমাকে অ্যাক্টিভ দেখতে পায় না। আমাকে খুঁজেছে সারা শহর, কিন্তু তবুও আমাকে খুঁজে পায় না। সে অনেকটা ভেঙে পড়েছে। আমার গল্পের পাঠকরাও পাগল হয়ে গিয়েছে, গল্প দিচ্ছি না কেন। এইভাবে আরো 2 দিন কেটে গেল। এখন মোটামুটি হাঁটতে পারি, মোটামুটি না অনেকটাই। তবে এখন আমার বেশি হাঁটাহাঁটি করাটা ঠিক হবে না। আজ বাসায় চলে যাব। তাই আমি আর অন্তর একটা গাড়িতে করে চলে আসলাম। অন্তরকে ভিতরে নিলাম না, তাকে চলে যেতে বললাম। সে যেতে চায় নাই, আমি জোর করে পাঠিয়ে দিয়েছি। তারপর আস্তে আস্তে নিজের রুমের কাছে গেলাম, কিন্তু চাবি তো আঙ্কেলের কাছে। এখন আবার উনার রুমে যেতে হবে। পেটে ব্যথা করছে, যেখানে অপারেশন করা হয়েছে সেখানে, তাই হাঁটতে পারছি না। বসে পড়লাম সেখানে। প্রায় 30 মিনিট বসেছিলাম সেখানে। তারপর আবারও আস্তে আস্তে বাড়িওয়ালার রুমের সামনে গেলাম, গিয়ে চাবি নিয়ে চলে আসলাম। আজকে স্নেহাকে দেখতে পাই নাই, ভালো হয়েছে তার সামনে না পড়ে, কারণ সে তো আমার মুখ দেখতে চায় না। তারপর নিজের রুমে আসলাম আর বিছানায় পড়ে দিলাম এক ঘুম। দুপুরের দিকে ঘুম ভাঙলো। আজ নিজে রান্নাটা করে খেতে হবে। হাতে একটা টাকাও নেই, সব টাকা শেষ হয়ে গিয়েছে। ঘরে তেমন কিছু নেই যে রান্না করব, তাই খিচুড়ি রান্না করতে বসলাম। তবুও তো খেতে পারবো। আজ আমার এই অবস্থা নিয়ে নিজেকেই রান্না করতে খেতে হচ্ছে। হায়রে নিয়তের খেলা। যাই হোক, রান্না করতে গেলাম, খুব কষ্ট হচ্ছে রান্না করতে, তবুও তো করতে হবে, কারণ খাবার ছাড়া তো আর বাঁচা সম্ভব না। ডাক্তার বলেছিল ফল খেতে বেশি করে, কিন্তু আমার কাছে তো একটা টাকাও নেই যে ফল আনবো। যাই হোক, রান্না শেষ করে খেতে বসলাম। ভালো হয় নাই রান্না, তবুও খেতে হচ্ছে। খাবার খেয়ে ওষুধ খেলাম। আজকে মোবাইলটা হাতে নিলাম, দেখলাম মোবাইল বন্ধ আছে, তাই চার্জে বসালাম। তারপর আবারও শুয়ে পড়লাম। রাতে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে আবারও খেয়ে ওষুধ খেলাম। শরীরে এখনো জ্বর আসছে। তারপর মোবাইলটা হাতে নিলাম, ভাবলাম একটু অনলাইনে যাব, কিন্তু এমবি তো নেই। তাই গান ছেড়ে কানে হেডফোন দিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি জানি না। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ভাবলাম হয়তো সকাল হয়ে গেছে, কিন্তু ফোনটা হাতে নিয়ে দেখলাম রাত 2টা বাজে। মোবাইলে এখনো গান বাজতেছে। একটু উঠে পানি খেতে যাব, কিন্তু উঠতে পারছি না। মাথা খুব ব্যথা করছে। তখন বুঝতে পারলাম শরীরে অনেক জ্বর। এত জ্বর হয়তো আমার জীবনে আর আসে নাই। খুব খারাপ লাগছে, মনে হচ্ছে এখনই হয়তো মারা যাব। এটাই হয়তো আমার শেষ নিঃশ্বাস হবে। মাথা এতটা খারাপ লাগছে,
কিন্তু পারছি না মাথায় একটু পানি দিতে। এতটা কষ্ট হচ্ছে যেটা বলে বোঝাতে পারবো না। তারপর কোনো রকমে ওয়াশরুমে গেলাম আর মাথায় পানি দিলাম। তারপর আবারও এসে বিছানায় বসে পড়লাম। সারা রাত ছটফট করতে করতে কেটে গেল। প্রতিটা মুহূর্ত মনে হয়েছে আমি হয়তো আর বাঁচবো না। তারপর সকাল 10টার দিকে জ্বর একটু কমেছে, খুব খিদেও পেয়েছে, কিন্তু খাবার পাবো কোথায়? তাই আবার রান্না করলাম। তারপর খেয়ে দিয়ে ওষুধ খাওয়ার আর একটু বারান্দায় হাঁটতে বের হলাম। এইভাবে সারা দিন কেটে গেল। বিকেলে শুয়ে আছি, হঠাৎ দরজায় কে যেন নক দিচ্ছে। দরজা খুলে দেখি অন্তর দাঁড়িয়ে আছে আর তার হাতে কিছু ফল। কিরে, তুই এখানে কি করছিস? ভাইয়া, আমি জানি এ অবস্থায় এখন তোমার কি খাওয়া উচিত। এই নাও, এগুলো তোমার জন্য নিয়ে এসেছি। কি, খুব পেকে গেছিস কিন্তু। তুই এতগুলা টাকা পেলি কোথায়? ভাইয়া বললে তুমি রাগ করবে না তো? আসলে যখন আমি কাজ করতাম তখন আমি একটা মাটির ব্যাংক কিনেছিলাম আর সেটাতে টাকা রাখতাম। আজ সেটা ভেঙে ফেলেছি আর আজকে কাজও করেছি, জানি তোমার কাছে কোনো টাকা নেই। তখন আমি বললাম কি, তুই এটা কেন করলি? ভাইয়া, এসব মাটির ব্যাংকে মানুষ কেন টাকা রাখে? যখন কোনো বিপদ আসে তখন যাতে কাজে লাগে সেই জন্য। আমিও সেটাই করেছি। তখন আমি আর কিছু বলতে পারি নাই। টান দিয়ে আমার বুকে নিয়ে আসি। তারপর তাকে নিয়ে ভিতরে আসলাম আর দুজনে মিলে খেলাম আর তাকে পাঠিয়ে দিলাম। তখন আমি বসে বসে ভাবতে থাকি অন্তরের কথাগুলো। ছেলেটা কত ছোট, কিন্তু তার ভাবনাগুলো কত বড়। যাই হোক, আবারও গল্প লিখতে লাগলাম। এইভাবে সেদিনও কেটে গেল। আজকে একটু বাইরে বের হলাম, কারণ ঘরে বসে থাকতে থাকতে বোর হয়ে গেছে, তাই একটু হাঁটতে বের হলাম। রাস্তায় আঙ্কেলের সাথে দেখা হলো। তিনি আমাকে এইভাবে হাঁটতে দেখে জিজ্ঞেস করলো, আরে অনিম, তুমি এভাবে হাঁটছো কেন? কোনো সমস্যা? না, তেমন কিছু না, একটু পড়ে ব্যথা পেয়েছি। তা এখন কেমন অবস্থা? এখন ঠিক আছে, তবে একটু হাঁটতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপর আমি সেখান থেকে আরো সামনে একটা দোকানে গেলাম আর একটা চা খেয়ে আবারও চলে আসলাম রুমে। ঢুকে বসে আছি। এইভাবে প্রায় 15 দিন চলে গেল। আজকে রেডি হচ্ছি অফিসে যাওয়ার জন্য। জানি না ম্যাম কি বলবে। তার কাছ থেকে 7 দিনের ছুটি নিয়ে আসছি আর 15 দিন হয়ে গেল। জানি না ম্যাম কি বলে। তারপর রেডি হয়ে অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। একটা রিক্সা নিয়ে চলে গেলাম। এখন পুরোপুরি হাঁটতে পারি। তারপর অফিসে এসে সরাসরি ম্যামের কেবিনের সামনে গেলাম। ম্যাম, আসতে পারি? তখন ম্যাম আমার দিকে তাকালো আর আমাকে দেখে বলল, আরে মিস্টার অনিম যে, আসেন ভিতরে আসেন। তখন ভিতরে গেলাম আর আমাকে বসতে বলল। তখন একটা চেয়ারে বসলাম। তখন ম্যাম বলতে লাগলো, আরে আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমি না হয় মাস শেষে বেতন বাসায় পৌঁছে দিতাম। সরি ম্যাম, একটা কাজে আটকে গিয়েছিলাম, তাই লেট হয়ে গেছে। বাহ মিস্টার অনিম, বাহ! আপনি একটা সরি বললেন আর তাতে সবকিছু শেষ। জানেন এই কয়দিনে আমার কত ক্ষতি হয়ে গেছে, আর সেটাই বা আপনার জেনে কি লাভ? আপনার তো মাস শেষে বেতন পেলেই হলো। অন্য কিছু দেখার সময় আছে কি আপনার? আপনি সেই সবুজ ফাইলটা কোথায় রেখেছিলেন? জমা দিয়ে যান নাই কেন? ও সরি ম্যাম, সেটা কমপ্লিট করে বাড়িতে রেখে আসছিলাম, মনে ছিল না জমা দিতে। ওই, তুই জানিস এই ফাইলটার জন্য আমার কত টাকা লোকসান হয়েছে? কয়টা মিটিং ভেঙে গিয়েছিল? আর তোর ফোন বন্ধ ছিল কেন? সরি ম্যাম, আসলে গ্রামে কারেন্টের ব্যবস্থা নাই তো, তাই বন্ধ হয়ে গিয়েছিল। আসলে মিথ্যা বললাম। এখন তোকে এই লোকসানের পার্সেল তো তোকে দিতেই হবে। বুঝবি এখন থেকে আমি কি জিনিস। খাবার সময়টাও এখন থেকে পাবি না। তখন ম্যাম পিয়নকে ডাক দিল আর বলল, অমুক কেবিন থেকে কিছু ফাইল নিয়ে আসতে হবে। তখন সে ম্যামের কথা মতো 8টা-9টা ফাইল নিয়ে আসলো। তখন ম্যাম আমাকে এগুলা দিয়ে বলল, এগুলো যাতে আগামীকাল কমপ্লিট করে জমা দেই। যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে তোর খবর করে ছাড়বো। তারপর আমি সেই ফাইলগুলো নিয়ে আসতে বললাম পিয়নকে। আমি আমার মতো বসে কাজ করছি। তখন হঠাৎ মনে পড়ল, আচ্ছা এখন একটু অনলাইনে গেলে কেমন হয়। তাই ওয়াইফাই কানেক্ট করে ফেসবুকে আসলাম। দেখলাম মেয়েটার হাজারো মেসেজ মেসেঞ্জারে। আমি সেগুলো দেখতে লাগলাম। মেসেজগুলা এরকম ছিল, ভালোবাসবে না আমাকে? আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে না পেলে আমি নিজের কিছু একটা করে ফেলবো। তোমার একটা পিক দাও, তোমাকে খুঁজবো, হারাতে দিব না তোমাকে। এরকম হাজারো মেসেজ দেওয়া আছে। তারপর আমি মেসেজ দিলাম,
5 মিনিট হয়ে গেল, কিন্তু কোনো রিপ্লাই আসছে না। তখন আমি আবারও কাজ করতে লাগলাম। এখন একটু স্নেহার ব্যাপারে বলি। আঙ্কেল বাসায় গিয়ে স্নেহাকে ডাকছে। তখন স্নেহা বলল, কি হয়েছে বাবা? আঙ্কেল আর কিছু না বলে ঠাস ঠাস করে 4টা মারল স্নেহার গালে। আর স্নেহা তো গালে হাত দিয়ে বোকার মতো দাঁড়িয়ে রইল। কি করেছে সে, বা কেনই বা মারলো, কিছুই বুঝতে পারছে না। তখন সে কান্না করতে করতে জিজ্ঞেস করলো, বাবা, আমি কি করেছি যে তুমি আমাকে এভাবে মারলে? তুই কি করিসনি সেটা বল। আমার গ্রামে যাওয়ার পর যত আকাম কুকাম করেছিস, বাজে বন্ধুদের সাথে নিয়ে আড্ডা দিয়েছিস, এতে আমার সম্মানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা বুঝতে পারছিস? বাবা, এগুলো তোমাকে কে বলেছে? শুনেছি একজনের কাছ থেকে আর একজন থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। এখন থেকে সারাদিন বাসায় থাকবি, তোকে লাই দিতে দিতে আজ তোর এই অবস্থা। তখন আঙ্কেল চলে যায়। তখন স্নেহা ভাবতে থাকে, কে এসব বাবাকে বলতে পারে? এমন শত্রু আমার কে? বুঝতে পারছি কে বলেছে। ওই শালা অনিম বলেছে। তোকে তো আমি। রাগে গিজগিজ করতে করতে নিজের রুমে চলে যায়। আর এইদিকে আমি কাজ করছি। হঠাৎ মোবাইলে টং করে শব্দ হলো। তাকিয়ে দেখি মেয়েটা মেসেজ দিল। তুমি ঠিক আছো? জানো আমি তোমায় কত খুঁজেছি। আমি ঠিক আছি, তা কি করেন? এখন আমার একটা কাজ, আর সেটা হচ্ছে তোমাকে নিয়ে ভাবা। যেদিন থেকে তুমি আর অনলাইনে আসো না, আমার সাথে কথা হয় না, আবার তোমার অসুস্থতার কথা শুনে আমি একদম পাগল হয়ে গেছি। তোমাকে মিস করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি। তোমার সাথে দেখা করতে চাই। দেখা করবে আমার সাথে? দেখুন, আপনি ভুল করছেন। আমার জীবনের সাথে জড়িয়ে আমার জীবনটা একটু অন্যরকম। আপনি অনেক ভালো ঘরের মেয়ে এবং ভালো একটা লাইফ পার্টনার পাবেন। আমার সাথে থাকতে পারবেন না আপনি। আমি তোমাকে ভালোবাসি। তোমার জীবন যেমনই হোক, আমি সব কিছু গুছিয়ে দিব। প্লিজ চলো, আমরা দেখা করি। কিন্তু দেখা করার পর আমি শিওর আপনি আমাকে আর পছন্দ করবেন না। আমি তোমার চেহারা দেখে ভালোবাসি নাই, তোমার সুন্দর একটা মন আছে সেটা দেখে ভালোবেসেছি। আচ্ছা, আমি এখন কাজ করছি, পরে কথা হবে। তারপর অনলাইন থেকে চলে আসলাম। জানি মেয়েটা আবেগের বসে পড়ে এসব বলছে। আবেগ চলে গেলে আর এসব বলবে না। এভাবে অফিসের টাইম শেষ হয়ে আসলো। আর এই ফাইলগুলো নিয়ে রিক্সা করে বাসায় চলে আসলাম। এতগুলা ফাইল এক রাতে কিভাবে দেখে শেষ করব, তাই বাসায় এসে ফ্রেশ হয়ে ফাইল নিয়ে বসে পড়লাম। আর অন্যদিকে ফেসবুকের মেয়েটা আমার জন্য অপেক্ষা করছে, কখন আমি অনলাইনে আসব আর তার সাথে কথা বলবো। কিন্তু এইভাবে রাত 12টা বেজে গেল, কিন্তু আমি অনলাইনে গেলাম না। আর যাবই বা কি করে? এত কাজের চাপে আবার অনলাইনে নিজে রান্না করার কথা ভুলে গেছি। খুব ক্ষুধাও পেয়েছে, তাই আমি উঠে 1 কাপ চা বানালাম আর একটা বিস্কিট খেয়ে আবারও কাজে মনোযোগ দিলাম। এইভাবে রাত 3টা পর্যন্ত কাজ করলাম আর ফাইল কমপ্লিট করলাম। তারপরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি অফিসের সময় হয়ে গেছে, কিন্তু রান্না কর তো হয় নাই। তারপর একটা বিস্কিট খেলাম আর রেডি হয়ে বেরিয়ে পড়লাম অফিসের জন্য। এমনিতেই 3 মিনিট লেট হয়ে গেছে। এখন যেতে যেতে কত মিনিট লাগে জানি না। ঘরের দরজায় তালা লাগাচ্ছে, তখন পিছন থেকে একজন বলে উঠল, আরে মিস্টার অনিম, কোথায় যাচ্ছেন? অফিসে নাকি? তখন পিছনে ফিরে দেখি স্নেহা দাঁড়িয়ে আছে। আমি বললাম, অফিস যাচ্ছি। এটা বলে চলে আসতে যাব, তখন সে পিছন থেকে টান দিল আর বলল, আরে এত তাড়া কিসের? আসেন একটু গল্প করি। সরি, আমার অফিসের এমনিতেই লেট হয়ে গেছে, আমাকে যেতে হবে। বাহ, খুব ভালো অভিনয় করতে পারেন দেখি। বাবাকে কি বলেছেন আপনি? আমি বন্ধু বান্ধব নিয়ে বাসায় পার্টি করি, নেশা করি, বন্ধুদের সাথে রাত কাটাই, তাই না? এসব আপনি করেন তাতে আমার কি? আর এসব আমি আঙ্কেলকে কেন বলতে যাব? আমার কি খেয়ে দিয়ে কাজ নেই? সরেন, আমার লেট হয়ে যাচ্ছে। এসব ফালতু কথা শোনার সময় আমার নেই। আমি ফালতু কথা বলি, তাই না? যা এবার অফিসে যা। তখন সে আমার এমন একটা কাজ করলো যেটা আমি কখনো ভাবতে পারি নাই। সে ঠাস করে আমার পেটে একটা লাথি মারে, ঠিক অপারেশনের জায়গায় গিয়ে লাগে। আমি সাথে সাথে মাটিতে পড়ে যাই আর স্নেহা আমাকে গালি দিতে দিতে চলে যায়। সাদা শার্ট রক্তে লাল হয়ে গেলে আমি রক্ত দেখে অনেক ভয় পেয়ে গেলাম। খুব ব্যথা করছে, এত রক্ত পড়ছে যে ফ্লোরে পর্যন্ত রক্তে লাল হয়ে গেল। তখন আমি মাটিতে শুয়েই অফিসের ফাইলগুলো এক সাইডে রেখে শার্টের বোতাম খুললাম আর দেখলাম সেলাইয়ের অনেকটা ফেটে গেছে। লাথি রেগে
কোনোভাবেই রক্ত বন্ধ হচ্ছে না। তখন মনে পড়লো ডাক্তার আমাকে একটা ক্রিম দিয়েছিল, যাতে করে যদি অসাবধানতার কারণে রক্ত ঝরে তাহলে সেটা লাগানোর জন্য। কিন্তু আমি তো ব্যথাতে উঠতেও পারছি না, তবুও কষ্ট করে উঠলাম আর রুমে গেলাম। তখন হঠাৎ ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি রিয়া ম্যাম কল দিয়েছে। আমি ফোনটা রিসিভ করলাম। তখন ম্যাম বলতে লাগলো, মিস্টার অনিম, কোথায় আপনি? ক্লায়েন্টরা এসে বসে আছে, ফাইলগুলো নিয়ে আসুন তাড়াতাড়ি অফিসে। জি ম্যাম, আসছি। তারপর কলটা কেটে দিলাম আর শার্টটা খুললাম। সেলাই অনেকটা ফেটে গেছে। তখন সেই ক্রিমটা লাগালাম আর কিছু সময় পর রক্ত ঝরা বন্ধ হলো। তখন ব্যান্ডেজ করে নতুন আরেকটা শার্ট পরলাম আর রাতের কিছু ব্যথার ট্যাবলেট খেয়ে এখন নিলাম। হয়তো ব্যথায় অফিসে যেতে পারবো না, কিন্তু ভালো মতো তো হাঁটতেও পারছি না, যাব কিভাবে? তারপর আস্তে আস্তে হেঁটে একটা রিক্সায় উঠলাম। রিক্সাওয়ালা মামাকে বললাম আস্তে আস্তে নিয়ে যেতে। তখন তিনি আস্তে আস্তে নিয়ে গেলেন। আর অন্যদিকে রিয়া ম্যাম নিজের কেবিনে ক্লায়েন্টদের সাথে গল্প করছে। তখন তারা বলতে লাগলো, মিস রিয়া চৌধুরী, কোথায় আপনার পিএ? আমাদের আরেক জায়গায় আজকে মিটিং আছে, সো তাড়াতাড়ি করেন। আরে আপনার একটু বসুন, ও হয়তো জ্যামে পড়ে আছে, তাই লেট হচ্ছে। আর একটু বসুন। তারপর ম্যাম আমাকে আবার কল দিল। আমি ফোন রিসিভ করে বললাম, ম্যাম চলে আসছি, 2 মিনিট লাগবে। আর আচ্ছা, তাড়াতাড়ি আসেন। তারপর রিক্সাওয়ালা মামাকে বললাম একটু তাড়াতাড়ি যেতে। তারপর কোনো রকমে পৌঁছে গেলাম, গিয়ে অনুমতি নিয়ে ভিতরে আসলাম। তখন ম্যাম আমাকে বলল, মিস্টার অনিম, একটু বাইরে আসেন, কিছু কথা আছে। তারপর ম্যামের সাথে বাইরে আসলাম। তখন ম্যাম বলতে লাগলো, আচ্ছা, আপনার কি কোনো কমন সেন্স নেই? হ্যাঁ, এখন কয়টা বাজে খেয়াল আছে? আর থাকবেই বা কেন? কোম্পানিটা তো আর আপনার বাবার না, যখন ইচ্ছা তখন আসবেন, আবার ইচ্ছা মতো চলে যাবেন। সরি ম্যাম। আপনি তো শুধু শিখেছেন এই সরিটা, তা ফাইলগুলো ঠিক করেছেন? জি ম্যাম। তখন ফাইলগুলো তাকে দেখালাম। তখন মিটিং শুরু হলো। 1 ঘন্টা মিটিং হলো। খুব ব্যথা করছে। সেলাই দেওয়া জায়গায় লাঞ্চের সময় হয়ে গেছে, তাই লাঞ্চ করতে একটা হোটেলে গেলাম। খাবার খাচ্ছি, হঠাৎ বামে তাকিয়ে দেখি রিয়া ম্যাম খাবার খাচ্ছে। আমি সেদিকে খেয়াল না করে খেতে লাগলাম। খাবার খেয়ে ওষুধগুলা খেতে লাগলাম। তখন রিয়া ম্যাম তাকিয়ে দেখে আমি ওষুধ খাচ্ছি। তখন তিনি বললেন, ওনার আবার কি হয়েছে? ওষুধ খাচ্ছেন কেন? কি জানি, এসব জেনে আমার কি লাভ? তারপর ম্যাম সেখান থেকে চলে যায় আর আমি ওষুধ খেয়ে চলে আসি। অফিসে বসে কাজ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়লাম। হাতে ব্রাশ নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করলাম। তারপর আমি রান্না করতে চলে গেলাম। রান্না করে খেয়ে অফিসে চলে আসলাম। একটা কথা, আমার অপারেশনের জায়গায় কিন্তু এখনো অনেক ব্যথা করে, মাঝে মাঝে রক্ত ঝরে। তখন সে ক্রিমটা লাগিয়ে দেই। আজকে রিক্সা পাচ্ছি না, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। তখন মোবাইলটা টং করে একটা শব্দ হলো। মোবাইলটা হাতে নিয়ে দেখি সেই মেয়েটা মেসেজ দিয়েছে, আমি কেমন আছি। তখন তার কথা বললাম। তার তো একটাই কথা, তার সাথে দেখা করতাম বা তাকে ভালোবাসতাম। এইভাবে অফিসে পৌঁছে গেলাম। গিয়ে বসে বসে কাজ করছি আর ভাবছি মেয়েটার কথা। মেয়েটা যদি আমার সম্পর্কে সবকিছু জানে তাহলে হয়তো আমাকে ভালোবাসবে তো দূরের কথা, কথাই বলতে চাইবে না আমার সাথে। হঠাৎ দেখি ম্যাম আমার কেবিনে এসে দাঁড়িয়ে আছে। তখন তাকে দেখে আমি দাঁড়িয়ে পড়লাম আর বললাম, ম্যাম আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে বললেই আমি চলে যেতাম। আরে, এখানে না আসলে বুঝতাম কি করে যে আমার কোম্পানির স্টাফরা কেমন কাজ করে? তা এত মনোযোগ দিয়ে কি ভাবছেন? তেমন কিছু না ম্যাম, আর আমার ফাইল দেখা শেষ হয়ে গিয়েছিল, তাই বসে আছি। ও, আপনার কাজ শেষ হয়ে গেছে? আমার সাথে আসেন, আপনাকে কাজ দেই। তখন ম্যামের সাথে তার কেবিনে গেলাম। তখন ম্যাম মনে মনে ভাবে মেয়েটাকে একটা মেসেজ দেই, দেখি কি করে। তখন ম্যাম ল্যাপটপে বসে কাজ করতে লাগলো আর আমাকে বসতে বলল। আমি চেয়ারে বসে পড়লাম। হঠাৎ টং করে আবারও মেসেজ আসলো। তখন ফোনটা হাতে নিলাম, দেখি মেয়েটা আবারও মেসেজ দিল, বলল, আজকে গল্প কেন পোস্ট করেননি? এখন আমি রিপ্লাই দিব নাকি রেখে দিব একটু শর্টফট করছি, এটা ম্যাম দেখছে। তখন ম্যাম বলল, মিস্টার অনিম, যান, তাড়াতাড়ি কথা বলে আসেন। থাক ম্যাম, তেমন কেউ না। ওকে, তাহলে এই নেন, এই ফাইলটা এখানে বসে কমপ্লিট করেন। তখন আমি ফাইলটা দেখতে লাগলাম আর ম্যাম বসে আছে রিপ্লাইয়ের জন্য, কিন্তু রিপ্লাই আসছে না। তখন আবারও মেসেজ দিতে যাবে, তখন দেখে সে অ্যাক্টিভ নেই। তখন ম্যাম এর একটু রাগ হয়, তবে সেটা প্রকাশ না করে বসে রইলেন। ফাইলটা দেখতে লাগলাম। তখন ম্যাম বললেন,
আপনি একটু আপনার ল্যাপটপটা নিয়ে আসেন তো। তখন আমি উঠে আমার কেবিনে গেলাম, গিয়ে ল্যাপটপটা নিয়ে ম্যামের কেবিনের দিকে যেতে লাগলাম। দরজাটা খোলা, তাই আমি সরাসরি ঢুকে পড়লাম। আর ম্যাম একটু বাইরে যাবার জন্য বেরোতে যাবে, তখনই যা হলো, ঠাস করে ম্যামের সাথে ধাক্কা লাগলো। দুজনেই পড়ে গেলাম মাটিতে। আর চাপ লাগলো পেটে, ব্যথা পেলাম অপারেশনের জায়গায়। মনে হচ্ছে আবারও ব্লাড ঝরছে, খুব ব্যথা পেলাম। তাকিয়ে দেখি ম্যাম খুব রেগে গেলেন, কিন্তু আমি এইটুকু শক্তি পাচ্ছি না। ম্যামকে ওঠাবো, তখন ম্যাম উঠলেন আর আমার গালে ঠাস করে একটা মারলেন আর বলল, সুন্দরী মেয়ে দেখলে তার গায়ে পড়তে ইচ্ছে করে, তাই না? তারপর আবার যদি হয় বড়লোকের মেয়ে, তাহলে তো আর কোনো কথাই নেই। এইসব শুনে আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো। এমনিতেই পেটে ব্যথা, তার উপরে এত বড় অপবাদ। তারপর আবারও রক্ত পড়ছে। তখন আমি অনেক কষ্ট করে উঠে দাঁড়ালাম আর বললাম, ম্যাম আপনি ভুল বুঝতেছেন, আমি ইচ্ছে করে ধাক্কা দেই নাই। তখন দেখি শার্ট ভিজে যাচ্ছে রক্তে, এটা ম্যাম খেয়াল করেছে। তখন আমি ওয়াশরুমে গেলাম আর শার্ট খুলে দেখলাম সেলাইটা ফেটে গেছে আর সেখান থেকে অনেক অনেক রক্ত ঝরছে। তখন আমি আর কাউকে কিছু না বলে বাড়িতে চলে আসলাম। খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আমি তো এতিম, আমার তো কেউ নেই। যারা ছিল আজ তারা থেকেও নেই। সবাই হয়তো সুখেই আছে, শুধু আমিই বাদে। আমার জীবনটাই হয়তো এরকম। একাকিত্ব থাকাটা যে কতটা কঠিন সেটা আমার থেকে ভালো হয়তো বুঝতে পারবে না কেউ। জানি না জীবনে এমন কি পাপ করেছি যার জন্য আজ উপরওয়ালা এরকম শাস্তি দিচ্ছে। ক্রিমটা লাগালাম, কিন্তু কিছুতেই রক্ত ঝরা বন্ধ হচ্ছে না। শরীরটাও অনেক দুর্বল লাগছে, কারণ শরীর থেকে অনেক রক্ত ঝরে গেছে। জানি এই শহরে যদি আমি মারাও যাই, কেউ আসবে না, হয়তো অন্তর আসতে পারে। আজ খুব কান্না করতে ইচ্ছে করছে। মনে হচ্ছে কান্না করলে হয়তো সকল ব্যথা দূর হয়ে যাবে। আমি বুঝে গেছি এই শহরে একটা এতিম ছেলের কত কিছু ফেস করে চলতে হয়। ওর না পায় কারো ভালোবাসা, না হতে পারে কারো মানুষের মনের মানুষ। তারা শুধু অবহেলা আর অবহেলাই পেয়ে যায় সকলের কাছ থেকে। হয়তো আর বাঁচবো না, ফিরে যাবো এই জীবন যুদ্ধে। আর ম্যামের তো কোনো দোষ নেই, উনি তো ঠিকই বলেছেন। উনি সুন্দরী বড়লোক বাবার মেয়ে, কেন তার সাথে ধাক্কা লাগতে গেল? তারপরে আবারও ব্যান্ডেজ করলাম আর সেখানে শুয়ে পড়লাম। খুব খুব ব্যথা করছে, কিন্তু এই ব্যথা বোঝার মতো মানুষ হয়তো এখনো জন্মায়নি। আর অন্যদিকে ম্যাম রাগে গজগজ করতে করতে গিয়ে নিজের চেয়ারে বসলো আর ইচ্ছে মতো গালি দিতে লাগলো। হঠাৎ ম্যামের মনে হলো আমার শার্টে লাগা রক্তের কথা। কোথা থেকে আসলো এই রক্ত? কি হয়েছিল ওনার? তখন উনি পিয়নকে ডেকে বললেন যে আমাকে যাতে বলে তার রুমে আসতে। তখন পিয়ন বলে, ম্যাম অনিম স্যারকে দেখলাম বাইরে চলে যেতে, শার্টে রক্ত লেগে আছে, পেটে ধরে চলে গেছে। চলে গেছে মানে? আমাকে না বলে চলে গেল? আচ্ছা, তাকে একটা কল দিয়ে দেখি। তখন ম্যাম আমাকে কল দিতে থাকে আর আমি ব্যথায় কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। ম্যাম তো একের পর এক কল দিতে লাগলো, এইভাবে 4টা কল দিল। হঠাৎ ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে। রাতের খাবার তো ঘরে নেই, আর আমার দ্বারা রান্না করা সম্ভব না। তাই একটা বিস্কিট খেয়ে আবারও শুয়ে পড়লাম। কিন্তু এখন আর ঘুম আসছে না, তাই ভাবলাম ফেসবুকে সেই মেয়েটার সাথে একটু কথা বলে আসি। তাই ফেসবুকে গেলাম, গিয়ে দেখি মেয়েটা অ্যাক্টিভ আছে আর একটা মেসেজ দিয়ে রেখেছে। মেসেজটা ছিল এরকম, আজ না আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমি রিপ্লাই দিলাম কি ভুল, কিন্তু কোনো রিপ্লাই আসছে না। একটু পর দেখি মেয়েটা অ্যাক্টিভ নেই, তাই আমি চলে আসলাম আর ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। আর অন্যদিকে স্নেহা ভাবতে থাকে সেদিনের পার্টির কথা। ছেলেটা কত খারাপ না হলে এরকম চিন্তা করে। আমি তাকে কখনোই এরকম ভাবি নাই। সেদিন যে মেরেছি খুব ভালো করেছি, এসব ভাবছে। ঠিক তখনই তার ফোনে একটা কল আসে। তখন সে ফোনটা হাতে নিয়ে দেখে তার বান্ধবী কল দিয়েছে। তখন সে কলটা রিসিভ করলো আর তার বান্ধবী যেটা বললো সেটা শুনে তো সে একদম জমে গেছে। কি বলেছে সে আপনার হয়তো বুঝতে পারছেন না। কি বলেছে তার বান্ধবী, তাহলে শুনুন। তার বান্ধবী কল দিয়েই বলল, দোস্ত, তোর কাছে একটা সত্যি কথা বলবো, প্লিজ আমাকে ক্ষমা করে দিস। আর কি সত্যি বলবি? আর ক্ষমাই বা চাচ্ছিস কেন? দোস্ত, সেদিন রাতে যে আমরা বলেছিলাম তোদের বাসার ভাড়াটে তোর সাথে অসভ্যতা আমি করতে চেয়েছে, আসলে সবটা মিথ্যে। আসলে ওগুলো করেছিল ফাইম, আর সেটা ওই অনিম ভাই দেখেছিল। তোকে বাঁচানোর জন্য সে ফাইমকে তুলে চর মারে। তখন তুই উঠে যাস। তখন ফাইম আমার কাছে হাত জোর করেছিল যাতে ওকে বাঁচিয়ে নিই আর জীবনে এরকম করবে না। তখন আমরা সবাই মিথ্যা বলে অনিম ভাইকে ফাঁসিয়ে দিই, কিন্তু আমি ভেবেছিলাম ঘটনাটা এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু পরে যে ফাইম যে এইরকম একটা কাজ করবে বুঝতে পারিনি।
সে আমাকে বলেছিল রাতে নাকি একটা পার্টি আছে, তোরা নাকি সবাই থাকবি। তাই আমি গেলাম, গিয়ে দেখি তাদের বাসায় তার কিছু অন্য ফ্রেন্ড, যাদেরকে আমি আগে কখনো দেখি নাই। তখন আমি বললাম, কি রে স্নেহারা কোথায়, আর এই ছেলেগুলোকে? আরে আসবে আসবে, সবাই আসবে, চলো ভেতরে। তখন আমি একটু ভয় পেয়ে গেলাম। তখন আমি বললাম, না আমি এখানেই ঠিক আছি, ভেতরে যেতে হবে না। তখন ফাইম বলল, এখানে কি তোকে আদর করা যাবে? মানে আদর মানে? চল, তোকে আজকে অনেক আনন্দ দিব এবং খুশি করে দিব। কি বলছিস কি ফাইম? তোর কি মাথা ঠিক আছে, নাকি তুই ড্রিঙ্ক করেছিস? না, আমি একদম ঠিক আছি। আর ওদিন স্নেহাকে এক রাতের জন্য আপন করতে চেয়েছিলাম, কিন্তু ওই ভাড়াটিয়ার জন্য পারলাম না। এখন তুই প্লিজ না করিস না, চল ভেতরে চল। তখন আমি আর কিছু না বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসি আর তোকে কল দিলাম। আমার ভুল হয়ে গেছে রে, সেদিন ওকে বাঁচিয়ে প্লিজ আমাকে মাফ করে দে। আর তোর ইজ্জত বেঁচে আছে শুধু ওই অনিম ভাইয়ার জন্য। এসব শুনে স্নেহা একদম বরফ হয়ে গেছে। কি বলবে সে, আর ছেলেটাকে সে কত অপমান করেছে, কত মেরেছে, এসব ভেবে সে কান্না করতে থাকে। তখন স্নেহা বললে, তোকে তো আমি কোনোদিন মাফ করব না। তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ইজ্জত নষ্ট করতে সাহায্য করেছিস। তোকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। তখন সে কলটা কেটে দিল আর মোবাইলটা বিছানায় রেখে দিল। আর এইদিকে তো স্নেহার ফ্রেন্ড একের পর এক কল দিয়েই যাচ্ছে, কিন্তু সে কল না ধরে ভাবতে থাকে সেদিনের কথা, যেদিন বিনা দোষে সবাই মিলে ছেলেটাকে মেরেছিল, দিয়েছিল মিথ্যা অপবাদ। এখন স্নেহা নিজেই কান্না করে দিল আর বলতে থাকে, অনিমের কাছে ক্ষমা চাইতে হবে। জানি হয়তো ক্ষমা করবে না, কারণ আমি যে ভুল করেছি তা ক্ষমার অযোগ্য। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে বলতে পারবে না। সকালে আমি ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিলাম, দেখলাম রিয়া ম্যামের অনেকগুলা মিসড কল। তখন আমি আবারও কল দিলাম, কিন্তু কল রিসিভ হলো না। একটু পরে আবারও ম্যামের নাম্বার থেকে কল আসলো। আমি রিসিভ করে সালাম দিলাম। তিনি সালামের উত্তর নিয়ে বলল, গতকাল যে কল দিলাম রিসিভ করলেন না কেন যে? সরি ম্যাম। আপনার পেটে কি হয়েছিল? রক্ত বের হচ্ছিল কেন? ওইটা, আরে ম্যাম, আমাদের এরকম হাজার চোট পেলেও সমস্যা নেই। আপনি ব্যথা পেয়েছিলেন কি? না। থ্যাঙ্কস গড, আপনি যে ব্যথা পান নাই, কারণ আপনি বড়লোক বাবার একমাত্র মেয়ে। আচ্ছা ম্যাম, একটা উপকার করতে পারবেন কি? কি বলেন? আসলে আপনাদের অফিসে তো না আসলে বেতন দেওয়া হয় না। যদি পিয়নকে দিয়ে ফাইলগুলো এই ঠিকানায় পাঠিয়ে দিতেন তাহলে কমপ্লিট করে রাখতাম। কেন আপনি অফিসে আসতে পারবেন না? ম্যাম, আসতে পারবো না, আমি একটু অসুস্থ। আপনি দয়া করে ফাইলগুলো পাঠিয়ে দিবেন। তারপর ম্যাম কলটা কেটে দিল আর আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানাতে লাগলাম। চলেন, রান্না করতে করতে আমার ফ্যামিলির অবস্থা একটু বলি। মিম সকালে ঘুম থেকে উঠে আম্মু আব্বুর রুমে যায় আর আব্বুকে ডেকে বলে, আব্বু, আমি না আজ একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন রে মা? আমি আজকে অনিম ভাইয়াকে স্বপ্ন দেখেছি, সে কোথাও একটা খুব কষ্টে আছে। আব্বু, তুমি ভাইয়াকে খুঁজে আনো না। আরে অনিম হচ্ছে আমার জন্মদাতা ছেলে, আমি জানি আমার কতটা কষ্ট হয়। সেদিন খুব বড় অন্যায় করেছিলাম রে, যার জন্য আজ পস্তাতে হচ্ছে। সব দোষ আমার রে মা, খুব অন্যায় করেছি আমার ছেলেটার উপর। মা মরা ছেলেটা আসছে, আমার সাথে নেই, কোথায় যে আছে জানি না। এর ভেতরে মিমের আম্মু এসে হাজির। এই কি হয়েছে? এখানে কি ফুসফুস করছেন? আমার ছেলেকে নিয়ে কথা বলছিলাম, তাকে নাকি মিম স্বপ্ন দেখেছে। আবার এই বাড়িতে এই ছেলের কথা? কতবার বলেছি যে আমি এই বাড়িতে যাতে ওই খারাপ ছেলের কথা না শুনি। এটা বলা মাত্র আব্বু খাট থেকে উঠে ওই মহিলার গালে ঠাস করে একটা মারেন আর বলেন, তোর কত বড় সাহস আমার ছেলেকে খারাপ বলার? তোর কথা শুনে আজ আমার ছেলে আমার কাছে নেই, কোথায় আছে জানি না, আর কেমন আছে সেটাও জানি না। ওই মহিলা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে আমি রান্না করছি। তখন দরজায় কে যেন কলিং বেল বাজালো। আমি খুব একটা হাঁটতে পারি না, তাই আস্তে আস্তে গিয়ে দরজা খুলে দিলাম আর দেখলাম দরজার সামনে স্নেহা দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমি আবারও একটু ভয় পেয়ে গেলাম, জানি না এখন আবার কি করতে আসছে। তখন স্নেহা বলল, কি হলো, এত লেট হলো কেন দরজা খুলতে? আসলে আমি তো কিচেন রুমে ছিলাম, তাই লেট হয়েছে। রান্না করছো নাকি? ওর মুখে তুমি ডাক শুনে আমি একটু অবাক হলাম। ভূতের মুখে রাম রাম। রান্না করছি, কিছু বলতে আসছেন?
কেন, এমনিতে কি আসতে পারি না? পারেন, কারণ এটা আপনাদের বাসা। তখন স্নেহা বলল, ওকে, সামনে থেকে সরো। তারপর আমি সরে গেলাম আর সে ভিতরে ঢুকলো আর সোজা কিচেন রুমে চলে গেল। আমিও পিছনে পিছনে গেলাম, গিয়ে দেখি সে হাতে চামচ নিয়ে তরকারি নাড়ছে। তখন আমি গিয়ে বললাম, আরে আপু, আপনি কিচেন রুমে আসলেন কেন? এই, আমাকে দেখে তোর কোন দিক দিয়ে আপু আপু লাগে? আমি তো তোমার ছোট হব। আর তো তুই নিজেই বললি এটা আমাদের বাসা, যখন ইচ্ছা আসতে পারবো আর যেখানে ইচ্ছা যেতে পারবো। আমি কোনো কথা না বলে চামচটা তার হাত থেকে নিলাম। তখন সে একটু রাগি মোটে কিচেন রুম থেকে চলে আসে। তখন আমি ভাবলাম সে হয়তো চলে গেছে, তাই আমি রান্না করতে লাগলাম। একটু পর আবারও তার ডাক শুনলাম। এই, তোমার খাটে এগুলো কিসের ওষুধ? মনে মনে, এখনো যায়নি তাহলে? ওগুলা আমার একটু ব্যথা পেয়েছিল সেজন্য। এরপর আর কোনো কথা আসে নাই। তারপর আমি রান্না শেষ করে রুমে আসলাম আর একটু অবাক হলাম। নিজের রুমে দেখে নিজেই চিনতে পারলাম না কত সুন্দর করে গুছিয়েছে রুমটা, কিন্তু সে চলে গেছে। তখন আমি ফ্রেশ হলাম। একটু পর রিয়া ম্যাম কল দিল, আমি রিসিভ করলাম। তখন ম্যাম বলল, আপনার শরীরের কি অবস্থা? এখন মোটামুটি ভালো ম্যাম, ফাইলগুলো পাঠিয়ে দেন। আজকে আপনি রেস্ট নেন, আগামীকাল পাঠিয়ে দিব। তারপর কলটা কেটে দিল। আজকে সারা দিন ফেসবুকে যাওয়া হয় নাই, তাই একটু ফেসবুকে গেলাম। গিয়ে দেখি মেয়েটার অনেকগুলো মেসেজ। তখন আমি একটা গল্প পোস্ট করে চলে আসলাম। মেয়েটা এখন অ্যাক্টিভ ছিল না। এখন আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত, কারণ আমার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। তারপর ডাক্তারকে কল দিলাম আর সবটা খুলে বললাম কি হয়েছে আমার সাথে। তখন ডাক্তার বলল, আপনি এক কাজ করেন, আগামীকাল সকালে আমার চেম্বার আসেন, দেখি কি অবস্থা। তখন আমি কলটা কেটে দিলাম আর ফেসবুকে গেলাম আর দেখলাম সে মেয়েটা লাইনে আছে। তখন তাকে মেসেজ দিলাম। তখন সে বলল, তোমাকে সে কখন থেকে মেসেজ দিয়ে রেখেছি, কিন্তু তুমি রিপ্লাই তো দাও না, দেওয়ার নাম গন্ধই নেই। আসলে আমি একটু অসুস্থ, তাই অনলাইনে আসি না। আর একা একা থাকি, রান্নার কাজটাও তো আমাকেই করতে হয়, তাই অনলাইনে আসি না খুব একটা। তোমার ফোন নাম্বারটা দাও। তখন আমি বললাম, ফোন নাম্বার দিয়ে কি করবেন? ফোন নাম্বার দিয়ে সবাই কি করে? কথা বলে। আমিও সেটাই করব। আচ্ছা, আপনার নামটা কি? এতদিন কথা বললে, আর নাম তো একবার বলেছিলাম, আমার নাম মুন্নি। ও মনে পড়েছে। তখন আমি ভাবলাম নাম্বার দিলে নতুন নাম্বারটা দেই। তখন আমি আমার নতুন নাম্বারটা দিলাম, 01869620141। ওকে, এই নাম্বারে আমি মেসেজ দিয়ে রাখবো। তখন দেখি একটা নাম্বার থেকে মেসেজ আসলো। এইটাই হলো আমার নাম্বার। তখন আমি অনলাইন থেকে চলে আসলাম আর ভাবলাম স্নেহাকে একটা ধন্যবাদ দিয়ে আসি, কারণ সে আমার রুমটা কত সুন্দর করে গুছিয়ে দিল। আর আঙ্কেল আন্টির সাথে কথা বলে আসি। তখন আস্তে আস্তে হেঁটে তাদের রুমে গেলাম, গিয়ে আঙ্কেলের সাথে কথা বলতে লাগলাম। একটু পরে স্নেহা আসলো আর আমাকে দেখে বলল, আরে তুমি এখানে? জি আসলাম একটু আঙ্কেলের সাথে কথা বলতে। আপনার সমস্যা হলে আমি চলে যাচ্ছি। আরে আরে, আমার সমস্যা হতে যাবে কেন? তুমি বসো, আমি চা করে নিয়ে আসি। আমি তো আরো অবাক হলাম তার কাণ্ড দেখে, যে মেয়েটা আগে আমাকে দেখতেই পারতো না, আর আজ সে আমার জন্য চা করে নিয়ে আসতে গেল। জানি না একদিন তার কি এমন হলো যে সে এতটা পাল্টে গেল। যাই হোক, একটু পরে সে চা করে নিয়ে আসলো। সবাই একসাথে চা খেলাম আর গল্প করলাম। তখন আমি চলে আসতে যাব, তখন স্নেহা আস্তে করে বলল, বিকেলে ছাদে আসবে, কিছু কথা আছে। আমি কিছু না বলে রুমে চলে আসলাম। কি জানি আমাকে অপমান করার জন্য আবারও কি প্ল্যান করেছে। এভাবে বিকেল হয়ে গেল আর আমি শুয়ে আছি। হঠাৎ দরজায় কারো নকের শব্দ শুনলাম। দরজাটা খুলে দেখি স্নেহা দাঁড়িয়ে আছে। আমি দরজা খোলা মাত্রই বলতে লাগলো, এই, তোকে কখন ছাদে যেতে বলেছিলাম? আসলে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, তাই মনে নেই। আর তাছাড়া আমি যেতে পারবো না। আমি না করেছিলাম, আর আজ আমি বলছি ছাদে আসতে, আর সেটা এখনই। আর যদি না যায়, তাহলে যে আমি এখন তার কি করব সেটা সে ভাবতেও পারবে না। আচ্ছা, আমি আসছি, আপনি যান। আসছি মানে এখনই আসো। তখন সে আমাকে ছাদে নিয়ে আসে। তখন আমি বললাম, কেন ছাদে আসতে বললেন? এখন থেকে প্রতিদিন এখানে আসবে। সেসব কথা বাদ দেন, কেন আসতে বললেন? আসলে আমি না অনেক সরি, তোমার সাথে না বুঝে না জেনে অনেক বড় অন্যায় করে ফেলেছি। বিশেষ করে সেদিন রাতে যখন আমি ড্রিঙ্ক করে মাতাল ছিলাম,
আর সেই সুযোগে মানুষ নামের অমানুষগুলো, যাদের আমি সব থেকে বিশ্বাস করতাম, আর তারাই আমার ক্ষতি করতে চেয়েছিল। আর তুমি আমাকে বাঁচাতে গিয়ে নিজে মার খেয়ে আসলে। আসলে আমি আমার বন্ধুদেরকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু সে যে আমার সাথে এরকমটা করবে আমি ভাবতেও পারি নাই। তাই সে যা বলেছে আমি সেটাই বিশ্বাস করেছি, আর তোমাকে নানাভাবে অপমান করেছি। প্লিজ, আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও। আরে কি করছেন? আসলে এতে আপনার কোনো দোষ নেই, আমার ভাগ্যটাই এরকম। সব জায়গায় শুধু অবহেলা, অপমানিত হতে হয়েছে। জীবনটাই হয়তো আমার এরকম, এতে আপনার কোনো দোষ নেই। প্লিজ অনিম, মাফ করে দাও না। জীবনে আমি আর কারোর সাথে এইরকম আচরণ করব না। একটা সুযোগ দাও। মানুষের কষ্টগুলো বুঝতে শিখবেন, কাউকে ছোট করে দেখবেন না। আমি আসি। তারপর সেখান থেকে চলে আসলাম আর রুমে এসে মোবাইলটা হাতে নিলাম আর দেখলাম মুন্নি মেসেজ দিয়েছে অনলাইনে আসতে। তখন আমি অনলাইনে গেলাম আর মুন্নি বলল, তোমার একটা পিক দাও। তখন আমি বললাম, আগে আপনারা একটা দেন, পরে আমি দিব। আমাকে প্রমিস করো, আমি দেওয়ার পর তুমি আমাকে দিবে। আচ্ছা দিব, এখন দাও। একটু ওয়েট করো। তখন আমি মোবাইলটা পাশে রেখে একটু শুইলাম। তখন দেখছি একটা মেসেজ আসছে, তাকিয়ে দেখি পিক আসছে। তখন পিকগুলো দেখতে লাগলাম আর পিকগুলো দেখে তো আমার মাথায় বাজ পড়ার মতন অবস্থা। না, এটা হতে পারে না, মেয়েটার কোথাও ভুল হচ্ছে। আর আপনারা বুঝতেছেন না তো? তো আসেন বলি, এটা হচ্ছে রিয়া ম্যামের পিক, যে কিনা আমার অফিসের বস। আমি পিকগুলো দেখে শখ হয়ে বসে আছে। এর ভিতরে 5 মিনিট হয়ে গেল। আমি ভাবতে লাগলাম, ম্যাম তাহলে তার নাম মুন্নি কেন বলল? এসব ভাবতেছি, তখন আবারও মেসেজ আসতে লাগলো। তাকিয়ে দেখি অনেকগুলা মেসেজ আসছে। কি হলো? কোথায় গেলে? তুমি প্রমিস করেছিলে আমাকে পিক দিবে, এখন দাও। এখন আমি কি বলবো যে আমি তার অফিসের একজন বেতনভোগী কর্মচারী, আবারও যাকে কিনা দেখতেই পারে না। যাই হোক, আমি মেসেজ দিলাম, আমি পিক না, সরাসরি দেখা করতে চাই আপনার সাথে। আচ্ছা, কবে করবে? কখন? আপনার সময় হলে আগামীকাল বিকেলে কোথায় দেখা করবেন? অমুক নদীর ধারে বিকাল 4টায় দেখা করব। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে বাই। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে রান্না করে খেয়ে দিয়ে ডাক্তারের কাছে গেলাম আর ডাক্তারকে বললাম যে আমি স্লিপ কেটে পড়ে গিয়েছিলাম। তখন ডাক্তার আমাকে ইচ্ছে মতো গালাগালি করলো, নিজের কোনো যত্ন নেই না, ইত্যাদি ইত্যাদি। তারপর তিনি আমার কিছু পরীক্ষা করতে বললেন আর সে পরীক্ষা করে ডাক্তার কি রিপোর্ট দেখলাম। তখন ডাক্তার যেটা বলল সেটা না হয় গোপন থাকুক, আর এটা গল্পের শেষে বলবো। তারপর তিনি আমাকে আবারও ব্যান্ডেজ করে দিলেন আর বললেন, এখন থেকে একটু সাবধানে থাকেন। তারপর কিছু ওষুধ নিয়ে বাসায় চলে আসলাম আর নিজের রুমে চলে গেলাম। তারপর আবারও বিছানায় শুয়ে পড়লাম। এভাবে বিকেল হয়ে গেল, তাই রেডি হয়ে রিয়া ম্যামের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়লাম। জানি না আমাকে দেখার পর ম্যাম কেমন সিন ক্রিয়েট করবে, তবুও কথা দিয়েছি তাই যেতে হবে। আর ম্যামকে বোঝাতে হবে যে তার সাথে আমার যায় না। তাই বেরিয়ে পড়লাম, স্নেহাদের রুমের সামনে দিয়ে যেতে লাগলাম। তখন স্নেহা ডাক দিল আর বলল, এই অনিম, কোথাও যাচ্ছ নাকি? একটু কাজ ছিল, কিছু বলবেন? আসলে আমি আরো ভেবেছিলাম তোমাকে নিয়ে আজকে একটু শপিং করতে বের হব, কিন্তু তুমি তো বিজি, তাহলে আর কিভাবে? আসলে আমি এক জায়গায় যাচ্ছি, আপনি আপনার কোনো ফ্রেন্ডকে বলেন না তাদের সাথে যান। খোটা দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, যাব না। আরে রাগ করবেন না, আগামীকাল সকালে যদি বেঁচে থাকি তাহলে যাব। এটা বলে চলে আসলাম। একটা রিক্সা নিয়ে যেতে লাগলাম আর অন্যদিকে রিয়া ম্যাম সেই কখন আমার জন্য অপেক্ষা করতে লাগলো। তিনি মনে মনে ভাবতে লাগলেন, আচ্ছা ও কি আসবে না নাকি? যদি আসে তাহলে এত লেট করছে কেন? আচ্ছা সে কি আমাকে ভালোবাসবে? নিজেকে নিজেই প্রশ্ন করতে থাকে। একটু পর আমি সেখানে উপস্থিত হলাম। গিয়ে দেখি একটা বেঞ্চে রিয়া ম্যাম বসে আছে। ম্যামকে দেখতে একদম নীল পরীর মতো লাগছে। নীল শাড়ি, সাথে ম্যাচিং করে নীল চুড়ি, কপালে টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক। প্রথম দেখাতেই যে কোনো ছেলে ক্রাশ নামক বাসটা খাবে। আমিও খেয়েছি, কিন্তু লাভ নেই, কারণ ওর সাথে আমার যায় না। আচ্ছা এখন আমি ম্যামের সামনে যাব কি করে, আর উনি আমাকে কিভাবে নেবেন? যাই হোক, যেতে হবেই, কারণ আমি তো কথা দিয়েছি। তাই আস্তে আস্তে আমি তার পেছনে গিয়ে দাঁড়ালাম আর গলা কাশি দিলাম। তখন রিয়া ম্যাম আমার দিকে ফিরে তাকালো আর আমাকে দেখে একটু অবাক হলো আর বলল, আরে মিস্টার অনিম,
আপনি এখানে? আপনাকে এখানে আসতে বললো কে? আপনার তো আজকে ছুটি, তাই না? জি ম্যাম, কিন্তু তবু আসতে হলো। মানে আসতে হলো মানে? কিছু না ম্যাম, আপনি কারোর জন্য ওয়েট করছেন নাকি? হুম, একজনের সাথে দেখা করতে আসছি, কিন্তু সে তো আসছেই না। বলেন তো কেমন লাগে? সে তো এসে গেছে ম্যাম। এসে গেছে মানে? কোথায় সে? আমি তো দেখতে পাচ্ছি না। আপনি দেখলেও চিনবেন না। এক কাজ করেন, যে নাম্বার একটা কল দেন, যে নাম্বার দিয়ে আপনি তার সাথে কথা বলতেন। তখন ম্যাম মোবাইলটা বের করে সেই নাম্বারে একটা কল দিল, আর আমার পকেট থাকা ফোনটা বেজে উঠল। এটা দেখে ম্যাম বলল, এই, আপনার কল বাজতেছে, কল রিসিভ করেন আর কথা বলেন। তখন আমি ফোন রিসিভ করলাম আর হ্যালো বললাম। এটা দেখে ম্যাম থ হয়ে দাঁড়িয়ে রইল আর বলল, আপনি? না না, মানে তুমি সে? ও মাই গড, এতদিন আমার সামনে থেকেও আমি চিনতে পারি নাই। আচ্ছা, আপনি সেদিন পিক দিলেই তো পারতেন। পারতাম, কিন্তু একটা জিনিস ভেবে দেখলাম আপনি তখন ছেলেটার প্রতি এতটাই পাগল হয়েছিলেন যে আমার পিক দেখে আপনি কি করতেন হয়তোবা বিশ্বাস করতে পারতেন না। তাই আপনাকে বোঝাতে আসলাম যে আমি আপনার যোগ্য না, আপনি ভালো একটা ছেলে পাবেন। আমার জীবন সম্পর্কে আপনি কিছু জানেন না, আর জানলে আমার সাথে সম্পর্কে জড়াতেন না। আচ্ছা, ও তো কিছুদিন আগে সে একটা অপারেশন হয়েছিল, দেখি আপনার পেটটা। তখন আমি শার্টটা খুলে দেখালাম। এটা দেখে সে তো আরো অবাক হয়ে গেল। তখন সে আর কিছু না বলে চলে যেতে লাগলো। আমি স্পষ্ট দেখতে লাগলাম তার চোখে পানি। তখন তিনি চলে যেতে লাগতেন। আমি জানতাম এমনটাই হবে। এতে আমি অনেকটাই খুশি হয়েছি, কারণ সে আমার লাইফের সাথে জড়ায় নাই, আর জড়ালে হয়তো সারা জীবন প্রস্তাতে হতো। যাই হোক, তারপর আমি আবারও বাসায় যাওয়ার জন্য হাঁটতে লাগলাম। আর অন্যদিকে রিয়া ম্যাম বাসায় পৌঁছে গিয়ে নিজের রুমের দরজা বন্ধ করে ভাবতে থাকে সেই দিনগুলোর কথা, যে দিনগুলো শুধু অনিমকে সে নানাভাবে অপমান করেছে। সব থেকে বেশি খারাপ লাগছে যেদিন অনিমের সাথে ধাক্কা লেগেছিল আর সে পড়ে গিয়ে পেটে ব্যথা পেয়েছিল। আবার আমি তাকে থাপ্পড় মারি আর নানা রকম কথা বলি, কিন্তু সে কোনো রকম সিক্রেট না করে চুপচাপ চলে গেল। আর তার সাথে কথা বলেছি আজ 2 বছর হবে, কিন্তু আজও তাকে বোঝাতে পারলাম না তাকে যে আমি এতটা ভালোবাসি। সে কেন বুঝতে পারে না? তখন সে আমার এসব ভাবছে আর নিজে নিজেই কষ্ট পাচ্ছে। আর অন্যদিকে স্নেহা রুমে বসে বসে ভাবছে, আচ্ছা, আমি সারাদিন অনিমের কথা কেন ভাবি? আমি কি অনিমকে ভালোবেসে ফেলেছি? ওর মতো ছেলে এই শহরে হয়তো দুটো নেই। এত সহজ সরল মনের মানুষ আমি আর দেখি নাই। আমি মনে মনে যেরকম মানুষ চেয়েছিলাম মনে হয় আমি পেয়ে গেছি। তাই খুব তাড়াতাড়ি তাকে আমার মনের কথা বলে দেওয়া উচিত। আর এদিকে আমি বাসায় এসে শুয়ে পড়লাম। অনেকটা জায়গায় ঘোরা হলো, আর অন্যদিকে বাবা আমাকে খোঁজার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন। আর একটাই কথা, তার ছেলেকে সে ফেরত চায়, ফিরিয়ে দিতে চায় সে ছোটবেলাকে, যেটা ছেলে চেয়েছিল। আর মিম তো এখনো আমার জন্য কান্না করে, প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যাতে আমি তাদের কাছে ফিরে যাই। জানি না আল্লাহ আমার বোনের কথা কবুল করবে কিনা, এসব ভাবছি। আর তখনই মোবাইলটা বেজে উঠল। হাতে নিয়ে দেখলাম রিয়া ম্যামের কল। তখন কলটা রিসিভ করলাম। তখন ম্যাম বলল, মিস্টার অনিম, আগামীকাল অফিসে আসতে পারবেন? আসলে ম্যাম 11টার পরে আসে কেমন? আপনার ইচ্ছে মতো এসেন। আর এখন কি করছেন? শুয়ে আছি ম্যাম, আপনি? আমি ল্যাপটপে একটু কাজ করছি। তখন দেখি স্নেহা কল দিচ্ছে। আমি ম্যামকে বললাম, ম্যাম একটা কল আসছে। ধরেন, কথা বলেন। আমার কাজ শেষ করে পরে কল দিব। তখন ম্যাম কলটা কেটে দিল, আর আমি স্নেহার কল রিসিভ করলাম। তখন স্নেহা বলতে লাগলো, এই, তোমার ফোন বিজি ছিল কেন? কার সাথে কথা বলছো? অফিসের বস কল দিয়েছিল, তার সাথে কথা বলছিলাম। ও, তাহলে ঠিক আছে। এখন কি করো? শুয়ে আছে। কেন? এখন একটু ছাদে আসো তো। আসতে বলছি, আসো। বেশি কথা বলো কেন? সময় মাত্র 5 মিনিট। তখন আমি আর কিছু না বলে উঠে পড়লাম ছাদে যাওয়ার জন্য, কারণ মেয়েটা এমনিতেই যে রাগী, জানি না পরে কি করে। তাই তাড়াতাড়ি ছাদে চলে আসলাম, কিন্তু কাউকেই তো দেখছি না। তাহলে আমাকে আসতে বললো কেন? তখন ফোনটা বের করতে যাব তাকে কল দেওয়ার জন্য, তখনই সে বলে উঠল, কল দিতে হবে না, আমি এখানে। তখন পেছনে তাকিয়ে দেখি পেছনে হাতে 2টা কাপ, আর সে সিঁড়ি দিয়ে উঠছে।
তখন সে আমার সামনে এসে একটা কাপ আমার দিকে বাড়িয়ে দিল, বললো এই নাও। তখন কাপটা আমি হাতে নিলাম আর দেখলাম একটা রং চা। তখন আমি বললাম, আরে আপনিও রং চা খান নাকি? আগে খেতাম না, কিন্তু অনেক ভেবে দেখলাম একদিন তো খেতেই হবে, তাই এখন থেকে প্র্যাকটিস করে দেখি, তাই আর কি। তখন আমি চাটা মুখে দিলাম আর জিজ্ঞেস করলাম চাটা কে বানিয়েছে। তখন সে বলল, আমি বানাইছি। আচ্ছা, চাটা কি ভালো হয় নাই? আরে না, চা খুব ভালো হয়েছে। তাই জিজ্ঞেস করলাম, সত্যি চাটা ভালো হয়েছে? দেখি তো আপনার চাটা। তখন সে আমার হাত থেকে কাপটা নিয়ে এক চুমুক দিল। এটা দেখে আমি একটু অবাক হলাম। আমার চুমুক দেওয়ার চা সে খেলো। যাই হোক, দুজনে একটু সাইডে দাঁড়ালাম। তখন স্নেহা বলল, আজকে চাটা মনে হচ্ছে একটু ভিন্ন, নতুন নতুন লাগছে। নতুন নতুন মানে? নতুন মানুষের সাথে দেখছি, তাই নতুন লাগছে। আচ্ছা, তুমি এরকম কেন? কিরকম? এরকম চুপ করে থাকো কেন? আসলে আমি এরকমই ছোট থেকেই একটু কম কথা বলি। ঠিক তখনই আমার ফোনে একটা কল আসে আর এটা দেখে স্নেহা বলল, কে কল দিয়েছে? অফিসের বস কল দিয়েছে। অফিসের বস কি ছেলে না মেয়ে? মেয়ে। এটা বলে কলটা ধরলাম আর সালাম দিলাম। তখন রিয়া ম্যাম বলল, মিস্টার অনিম, কি করছেন? ম্যাম আমি ছাদে দাঁড়িয়ে আছি। ছাদে কার সাথে আছেন? মানে পাশে কি আছে? ম্যাম একটা মেয়ে আছে, সে বসে আছে, বাড়িওয়ালার মেয়ে। ও আচ্ছা, আপনি মনে হয় বিজি ছিলেন, সরি ডিস্টার্ব করার জন্য। এটা বলে কলটা কেটে দিল আর আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম। তখন স্নেহা বলল, আচ্ছা, তোমার বস এরকম কেন? সে এসব কেন জিজ্ঞেস করে যে কোথায় আছো, কার সাথে আছো, বা পাশে কে আছে? এইসব তার কাজ। জানি না সে এরকম কেন বলছে। আচ্ছা, তুমি ফেসবুক ইউজ করো? কিন্তু বেশি সময় থাকে না। আচ্ছা, ফেসবুকের আইডির নামটা কি? তারপর তাকে ফেসবুক আইডি দিলাম। তখন সে বলল, নিঝুম রাতের পরি, এটা আমার আইডি, অ্যাকসেপ্ট করো। তখন আমি অ্যাকসেপ্ট করলাম আর বললাম, আচ্ছা আমি এখন যাই, আমার রান্না করতে হবে। তারপর সেখান থেকে চলে আসলাম আর নিজের রুমে গিয়ে বসে বসে ভাবতে লাগলাম, আচ্ছা ম্যাম কেন কল দিয়েছিল। আর অন্যদিকে রিয়া ম্যাম ভাবতে থাকে, অনিমের কি কোনো জিএফ আছে? আর থাকলেও সে আমি তাকে ভালোবাসি এবং সেটা অনেক আগে থেকে, সে শুধু আমার, অন্য কারো না। আর স্নেহা তার রুমে গিয়ে ভাবতে থাকে, আমি তো এই 2 দিনে অনিমকে ভালোবেসে ফেলেছি। এখন মনে হচ্ছে তাকে ছাড়া আমার বেঁচে থাকাটা কষ্ট হবে, তাই তাকে আমার লাইফে প্রয়োজন। কিন্তু আমার যে একটা সমস্যা আছে, জানি না বাঁচবো কতদিন, কিন্তু তাকে ছাড়াও তো আমি থাকতে পারছি না। এখন মনে হচ্ছে তাকে 1 সেকেন্ডের জন্য আড়াল করলে আমার সবকিছু এলোমেলো হয়ে যায়। তাই তখন গিয়ে দেখি আসি সে কি করে। তখন স্নেহা আমার রুমের সামনে আসে আর দরজায় নক দেয়। তখন আমি দরজা খুলে দেখি সে এখানে। তখন আমি বললাম, আরে আপনি এখানে কেন? রাতে এই রুমে আসবেন না প্লিজ, লোকে অন্য কিছু ভাবতে পারে। কি ভাববে? জানি না, আমি আপনার বাসার ভাড়াটিয়া, তাই প্লিজ রাতে আমার রুমে আসবেন না। আপনার বাবা সন্দেহ করতে পারে আর আমাকে বাসা থেকে বের করে দেবে, তাই আসবেন না প্লিজ। ও, সন্দেহ করবে তাই না? দাঁড়া, আজকে দেখাচ্ছি, সব সন্দেহ দূর করে দিব। তখন সে আমার শার্টের কলার ধরলো আর ওয়ালের সাথে চেপে ধরলো। সন্দেহ করবে তাই না? দেখ সন্দেহ কাকে বলে। এটা বলে সে আমার ঠোঁটের দিকে এগোতে থাকে আর আমি তল নড়তে পারছি না, কারণ আমার শরীরে তেমন শক্তি নেই যে তার সাথে পেরে উঠবো। তার উপর হলো আমার হাত দুটো চেপে ধরেছে। তখন সে আমার ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল। আমি আর থাকতে পারছি না, আমি তার সাথে সাথে রেসপন্স দিতে লাগলাম। সে তো পাগলের মতো আমার ঠোঁটগুলো, মনে হচ্ছে এই ঠোঁটগুলো যেন তার নিজের দখল করা। এইভাবে 2 মিনিট থাকার পর সে নিচে ছেড়ে দিল আর বলল, ভালোবেসে ফেলেছি তোমাকে, আই লাভ ইউ। এটা বলে সে আর 1 মিনিটও তাকাই নাই, চলে গেল দৌড়ে। এই 2 মিনিটে আমার সাথে কি হয়ে গেল বুঝতে পারছি না। তখন আমিও এসব মাথা থেকে ঝেড়ে ফেলে রান্না করার কাজে মনোযোগ দিলাম। তখন রান্না করতে করতে ভাবতে লাগলাম, আচ্ছা রিয়া ম্যাম মনে হয় রেগে আছে, একটা কল দিয়ে দেখি কি বলে। তখন তাকে কল দিলাম, কিন্তু কলটা কেটে দিল, মনে হয় সত্যি রেগে আছেন। তখন আমি ফেসবুকে গেলাম আর দেখলাম ম্যাম অ্যাক্টিভ আছেন। তখন তাকে জিজ্ঞেস করলাম, কল দিচ্ছি ধরেন না কেন? আপনাকে ডিস্টার্ব করতে চাইনি, তাই ধরি নাই।
কলটা ধরেন, কিছু কথা আছে। তখন আমি আবারও কল দিলাম, তখন সে কলটা ধরলো। হুম, বলেন কি বলবেন। ম্যাম, আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন, কিন্তু লাভ কি? আমার জীবনটা তো অগোছালো। আপনি খুব ভালো এবং খুব সুন্দর একটা মেয়ে, খুব ভালো একটা ছেলে আপনার জন্য আসবে, জীবনে আসবে। প্লিজ আমার কথা ভুলে যান। জানি না কতদিন বাঁচবো। তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো কেন? কি মিথ্যা বলছি? তোমার যে অপারেশন হয়েছিল বা অপারেশন হওয়ার জন্য টাকা নিয়েছিলে, তুমি বলেছিলে এটা অন্য কারোর চিকিৎসার জন্য। অপারেশন তুমি মিথ্যা বলেছিলে কেন? যদি জানতাম যে তুমি অপারেশন হয়েছো, তাহলে তো আমি তোমার সাথে একদম খারাপ ব্যবহার না বা তোমাকে দিয়ে কোনো কাজ করাতাম না। আসলে আমি জানতে দিই নাই কাউকে যে আমার অপারেশন হয়েছে। সরি না বলার জন্য। বুঝলাম। এখন আগামীকাল অফিসে আসতে হবে এবং সেটাও ঠিক টাইমে। জি ম্যাম, আমি চলে আসবো। তারপর আমি কলটা কেটে দিলাম আর ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে শুয়ে পড়লাম। একটু পর স্নেহা আবারও কল দিল। আমি রিসিভ করলাম আর বললাম, ঘুমান নাই এখনো? না, ঘুমাই নাই, ঘুম আসছে না। চোখ বুজে থাকেন, ঘুম আসবে। আর তখন এটা কি করেছিলেন? কেন, তুমি বোঝো না কি করেছি? একটু বুঝিয়ে বললেই তো হয়। তখন স্নেহা কিছু না বলে কলটা কেটে দিল, মনে হয় লজ্জা পেয়েছে। তখন আমি ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিস যাওয়ার জন্য বের হলাম। গেট দিয়ে বেরোতে যাব, তখন দেখি স্নেহা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, কোথায় যাওয়া হচ্ছে? আসলে অফিসে একটা জরুরি মিটিং আছে, তাই বস যেতে বলল। কি, তুমি এখন অফিসে যাবে? কিন্তু তুমি তো আমাকে বলেছিলে সকালে আমাকে নিয়ে শপিং এ যাবে। বলেছিলাম, কিন্তু অফিসে তো যেতেই হবে। তবে আমি চেষ্টা করব লাঞ্চ টাইমে চলে আসতে, আর আসতে পারলে আপনাকে নিয়ে যাব। কথাটা মনে থাকে যেন। এটা বলে রাস্তা থেকে সরে দাঁড়ালাম আর আমিও তাড়াতাড়ি চলে আসলাম। একটা রিক্সাও পাচ্ছি না, মনে হচ্ছে হেঁটে হেঁটেই যেতে হবে এবং সেটাই করতে লাগলাম। একটু এগোতেই একটা কার এসে সামনে দাঁড়ালো আর ভিতর থেকে বলল, ভেতরে ওঠো। তাকিয়ে দেখে রিয়া ম্যাম গাড়ির ভিতর। তখন আমি বললাম, আরে ম্যাম, আপনি যান, আমি আসতে পারবো। কিন্তু 5 মিনিটের ভেতরে যদি যেতে না পারো তাহলে যে কি করব? এটা শুনে আমি আর কিছু না বলে গাড়িতে উঠে পড়লাম। তাকিয়ে দেখি ম্যাম মিটমিট করে হাসছে। আমি একটু সাইডে চেপে বসলাম। এটা দেখে ম্যাম বলল, এভাবে চেপে বসেছো কেন? না ম্যাম, আমি ঠিক আছি। তখন দেখি ম্যাম আস্তে আস্তে চেপে আমার দিকে আসছে আর আস্তে করে বলল, এখন কোথায় যাবে? আমি আর কিছু না বলে শক্ত হয়ে বসে আছি। এটা দেখে ম্যাম এবার হেসে দিল। ম্যামকে কিন্তু হাসলে খুব সুন্দর লাগে। এভাবে কোনো রকমে অফিসে পৌঁছে গেলাম। একসাথে দুজনেই অফিসের ভেতরে গেলাম। আমি ম্যামের পিছনে, সবাই সালাম দিচ্ছে, কিন্তু দেখে মনে হচ্ছে সবাই আমাকেই সালাম দিচ্ছে। যাই হোক, ম্যামের কেবিনে চলে আসলাম। ভিতরে ঢুকে একটু অবাক হলাম, এখানে 2টা টেবিল কেন? ম্যাম কি নতুন কাউকে নিল নাকি? কিন্তু এখানে দেখে তো মনে হচ্ছে টেবিলটা চেনা চেনা লাগছে। ভালো করে তাকিয়ে দেখি, আরে এটা তো আমার টেবিল, কিন্তু এখানে কেন? তখন আমি বের হয়ে একটু আমার কেবিনে গেলাম, গিয়ে দেখি আমার জায়গায় আরেকটা লোক বসে কাজ করছে। এটা দেখে আবার ম্যামের কেবিনে গেলাম, গিয়ে ম্যামকে জিজ্ঞেস করলাম, ম্যাম, আমার কেবিনে দেখি অন্য লোক কাজ করছে, তাহলে আমি কোথায় বসে কাজ করব? ম্যাম একটু মুচকি এসে বলল, এই যে টেবিলটা দেখছেন, এখানে বসে আপনাকে কাজ করতে হবে। কিন্তু এখানে তো আপনার কেবিন, এখানে বসে আমি কিভাবে কাজ করব? এই তোমাকে এত কথা বলতে বলছে কে? হ্যাঁ, আমি তোমার বস। আপনি? তাহলে আমি যা বলবো সেটাই করতে হবে, বুঝলেন মশাই? এখন এখানে চুপচাপ বসে থাকেন। তখন আমি আর কিছু বললাম না, চুপ করে বসে পড়লাম। কেমন যেন লাগছে এখানে বসে থাকতে, কোনো কাজ নেই, তাই বসে থাকতেও ভালো লাগছে না। তাই ম্যামকে বললাম, ম্যাম, আজকে না বললেন একটা মিটিং আছে, কোথায়? মিটিং তো শুরু করছেন না। ম্যাম একটা রহস্যময় হাসি দিয়ে বলল, মিটিং আছে তো, এখন চুপচাপ বসে থাকো, কোনো কথা না বলে। আমার তো একা একা বসে থাকতে ভালো লাগছে না, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। না, এখানেই বসে থাকতে হবে এবং আমার সামনে। তখন ম্যাম পিয়নকে ডাক দিল আর বলল, 1 কাপ রং চা নিয়ে আসেন তো, আদা দিয়ে। ম্যাম, আপনি তো কফি ছাড়া অন্য কিছু খান না, তাহলে আজকে চা কেন? আপনি নিয়ে আসেন, আজকে না হয় চাই খাই। তখন পিয়ন চলে গেল আর আমি চেয়ারে বসে রইলাম আর ভাবতে লাগলাম,
ম্যাম আজকে চা খাবে, যে কিনা কফি ছাড়া অন্য কিছু খায় না। এসব ভাবছি, এর ভিতরে পিয়ন চা নিয়ে হাজির। চা রেখে সে চলে গেল। আর তখন ম্যাম চার কাপটা আমার দিকে দিয়ে বলল, নাও চা খাও, তাহলে ভালো লাগবে। কিন্তু চা তো আপনার জন্য এনেছেন, তাহলে আমি খাবো কেন? এই তোকে এত কথা বলতে বলছি, তাড়াতাড়ি খেয়ে নে, নয়তো ঠান্ডা হয়ে যাবে। তখন আমি আর কিছু না বলে কাপটা নিয়ে এক চুমুক খেলাম। দেখলাম ম্যাম আমার দিকে চেয়ে আছে। আমার যেন কিরকম লাগছে, বলতে পারছি না কিরকম লাগছে। এইভাবে প্রায় অর্ধেক চা খেয়েছে। তখন ম্যাম নিজের টেবিল থেকে উঠে এসে আমার হাত থেকে চার কাপটা ছো মেরে নিয়ে গেল। এটা দেখে আমি একটু অবাক হলাম। পরে যেটা করলো সেটা দেখে তো আরো অবাক হলাম। ম্যাম সেই চাটা খেতে লাগলো। আমি কিছু বলছি না, শুধু তাকিয়ে আছে। কেন বুঝতে চায় না ম্যাম? আমার জীবনের সাথে জড়ালে তার জীবন কষ্ট ছাড়া আর কিছুই থাকবে না। আমার মতো করে সারা জীবন পার করতে হবে। আমি তো চাই না আমার জীবনের সাথে কাউকে জড়াতে। আমি তো এমনিতেই ভালো আছি। এইভাবে লাঞ্চ টাইম হয়ে গেল। তখন ফোনে শুধু স্নেহা কল দিতে থাকে, তাই আমি ফোনটা সাইলেন্ট করে রাখলাম যাতে ম্যাম বুঝতে না পারে। তখন ম্যাম বলল, চলো লাঞ্চ করে আসি। ম্যাম আপনার সাথে লাঞ্চ অন্যদিন করব। আমার শরীরটা খারাপ লাগছে, যদি কিছু মনে না করতেন তাহলে এখন ছুটি দিয়ে দিতেন। কি বলো, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না ম্যাম, বাসায় ট্যাবলেট আছে, সেগুলো খেতে হবে। তখন ম্যাম মনমরা হয়ে বলল, আচ্ছা তাহলে যাও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি যাতে তোমাকে পৌঁছে দিয়ে আসে। আরে না ম্যাম, আমি যেতে পারবো, গাড়ির প্রয়োজন পড়বে না। এই একদম চুপচাপ যাও আর গাড়িতে ওঠো। তখন আমি আর কিছু না বলে বাইরে এসে দেখি গাড়ি নিয়ে ড্রাইভার দাঁড়িয়ে আছে। তখন আর কি গাড়িতে করেই আসতে হলো। তারপর বাড়িতে পৌঁছে গেলাম। নিজের রুমে যাওয়া মাত্রই স্নেহা এসে হাজির। একদম সেজে গুজে রেডি হয়ে এসেছে। তাকে দেখেও আমি একবার ক্রাশ নামক জিনিসটা খেলাম, যেটা খেলে নাকি রোজা ভাঙে না। হা করে ওর দিকে তাকিয়ে আছে। কত সুন্দর লাগছে এই মেয়েটাকে। তখন মনে পড়লো ডাক্তারের কথা, আর সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল। তারপর স্নেহা বলতে লাগলো, তোমাকে কয়টা কল দিয়েছি, রিসিভ করো নাই কেন? তখন মিটিং এ ছিলাম, তাই ফোনটা সাইলেন্ট ছিল। আচ্ছা তাড়াতাড়ি রেডি হও। তখন আমি রেডি হতে গেলাম। রেডি হয়ে এসে দেখি স্নেহা এখনো বসে আছে। তখন আমি বললাম, আচ্ছা চলো। তারপর বেরিয়ে পড়লাম। আর সে একটা রিক্সা ডাক দিল। তখন আমি বললাম, এই এক রিক্সা দিয়ে আমরা কিভাবে যাব? তুমি এক কাজ করো, দুইটা রিক্সা ডাকো। কিভাবে যাব মানে? এই গতকাল রাতে কি করেছিলে মনে আছে? এখন যদি না ওঠো তাহলে ওই মাঝ রাস্তায় পাবলিক প্লেসে আবার ওইটা করব। না না, আমি উঠতেছি। সবার সামনে এইভাবে সম্মান বিলিয়ে দেওয়া যাবে না, তাই উঠে পড়লাম। আমি রিক্সার এক সাইডে বসলাম। এটা দেখে সে আমাকে এক টান দিয়ে তার বুকের উপর নিয়ে আসলো আর বলল, ঠিক মতো বসবি নাকি সারা রাস্তা এইভাবে রাখবো? না না, আমি ঠিক মতো বসবো। তখন ছেড়ে দিল। তখন মনে হলো আমি হাফ ছেড়ে বাঁচলাম। তারপর তার দিকে একটু চেপে বসলাম। এভাবে যাচ্ছি, হঠাৎ রাস্তায় কোনো একজনকে দেখে আমার শরীরটা থমকে গেল। আমি বুঝতে পারছি না কি করব। হঠাৎ তাকে যে এইখানে দেখবো সেটা বুঝতে পারি নাই। আসেন আপনাদের বলে দিই যে কাকে দেখলাম। আমার বাবাকে দেখলাম। তাকে যে হঠাৎ এইখানে দেখবো বুঝতে পারি নাই। এখন আমি কি করি? যদি আমাকে দেখে ফেলে তাহলে তো আমি শেষ। কিছু একটা করতে হবে। তাই আমি স্নেহার ওড়নাটা আমার মাথায় দিলাম যাতে সে আমাকে দেখতে না পারে। তখন স্নেহা বলল, এই কি করছো? ছাড়ো, লোকে কি বলবে? আরে ধুর, লোকে কি বলবে না বলবে সেটা দেখে আমার কি কোনো লাভ আছে? এখন একটু চুপ থাকো তো। আর তখন রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা একটু জোরে চালান, লেট হয়ে যাচ্ছে। তো তখন রিক্সাটা একটু জোরে চালাতে লাগলো। তখন দেখি বাবাকে। আমরা ক্রস করে যাচ্ছি, বাবা আমাদের দিকে তাকিয়ে আছে। তখন বাবা মনে মনে ভাবে, আচ্ছা এই ছেলেটাকে কেমন চেনা লাগছে, আর সে এমন মেয়েদের মতো করে মুখ ওড়না দিয়ে রাখলো কেন? যাই হোক, একটা ডাক দিই, যদি অনিম হয় তাহলে তো সারা দিবেই। তখন তিনি ডাক দিতে লাগলো, অনিম অনিম, আয় অনিম, জোরে জোরে ডাকতে লাগলো। আমি ডাকগুলো শুনলাম কিন্তু পিছনে তাকালাম না। তখন স্নেহা বলল, এই তোমাকে পেছন থেকে কেউ ডাকছে মনে হয়। আরে কি বলো, আমাকে কেউ ডাকবে মানে? আমাকে তো এই শহরে কেউ চিনেই না, হয়তো আমাকে না অন্য কোনো অনিমকে ডাকছে হয়তো। এটা বলে স্নেহাকে চুপ করিয়ে রাখলাম। আর এদিকে আব্বু ডাকতে লাগলো,
এটা মনে হয় অনিম না, কারণ ডাক দিলে একবার হলেও পেছনে ফিরে তাকাতো। তারপর আমরা একটা শপিং মলের সামনে চলে আসলাম আর দুজনে ভিতরে গেলাম। গিয়ে আমি হাঁটছি আর স্নেহা কাপড় দেখছে। তখন স্নেহা বলল, আচ্ছা অনেক, তোমার পছন্দের রং কি? নীল, সবকিছুই আমার ভালো লাগে। তারপর স্নেহা কাপড় কিনতে লাগলো। ভাই রে ভাই, কখনো মেয়েদের সাথে শপিং করতে আসবেন না, আপনাকে পুরো পাগল করে ছাড়বে। পুরো 3 ঘন্টা লেগে গেল শপিং করতে করতে। কোনো রকমে বাসায় আসলাম আর বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। তখন মোবাইলটা হাতে নিয়ে দেখলাম স্নেহা ম্যাম অনেকগুলো কল দিয়েছে, তাই আমি কল ব্যাক করলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমাকে আমি মানা করছি না আমাকে ম্যাম ডাকতে? আমার নাম ধরে ডাক দিবে, আর অফিসের সবার সামনে ম্যাম ডাকবে। আর তোমার শরীরের কি অবস্থা? এই তো এখন মোটামুটি ভালো। কি করছো এখন? শুয়ে আছি। আপনি কি করেন? আমি বসে আছি। আগামীকাল অফিসে আসতে পারবে? জি, চেষ্টা করব আসার জন্য। তারপর আরো কিছু কথা বলে কল কেটে দিলাম আর শুয়ে রইলাম। আর ভাবতে লাগলাম এখন থেকে শহরে একটু সাবধানে থাকতে হবে, কারণ আব্বু তো এই শহরেই আছে এখন। আর অন্যদিকে আব্বু হাতে আমার ফটো নিয়ে শহরে ঘুরছে আর লোকজনকে জিজ্ঞেস করছে আমার কথা, কিন্তু কেউ দেখছে না বলছে। তখন ভাবতে থাকে কোথায় গেল আমার ছেলেটা। আমি শুয়ে আছি। একটু পর বাড়িওয়ালা আঙ্কেল আসলো আর বলল, এই অনিম, চলো আমার সাথে আমাদের রুমে। কিন্তু কেন আঙ্কেল, এত রাতে আপনাদের রুমে কেন? আমি শুনেছি তুমি অসুস্থ, তুমি আজকে রান্না করতে পারো নাই। আমি আগে বলেছিলাম কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলবে, কিন্তু তুমি যে অসুস্থ সেটাও তো বলো নাই। আঙ্কেল, আমি তো ঠিক আছি, এই দেখেন। তুমি চলো আমার সাথে। তারপর আর কি, যেতে হলো তাদের রুমে। আমি জানি এগুলা কে বলেছে, স্নেহা বলেছে আঙ্কেলকে। তারপর তাদের রুমে গেলাম। গিয়ে দেখি সবাই ডাইনিং টেবিলে বসে আছে, মনে হচ্ছে আমার জন্যই ওয়েট করছে। তারপর আর কি, খেতে বসতে হলো তাদের সাথে। আমি আর স্নেহা পাশাপাশি বসেছি। তখন স্নেহা তার পা দিয়ে আমার পা খোঁচাতে থাকে। আমি তার চোখের দিকে তাকালে সে মুচকি হেসে আবারও খেতে থাকে। এইভাবে পুরো সময় আমার সাথে দুষ্টুমি করে কাটায়। তারপর সে খেয়ে তার নিজের রুমে যায় আর বলে তার শরীর ভালো লাগছে না, সে শুয়ে পড়বে। তখন সে তার রুমে চলে যায় আর আমি আঙ্কেল আর আন্টি বসে বসে গল্প করতে লাগলাম। এক সময় আমি বলে উঠলাম, আঙ্কেল, স্নেহার বিয়ে দিচ্ছেন না কেন? তার তো বয়স হয়েছে, তাহলে বিয়ে দিচ্ছেন না কেন? এটা শুনে তাদের মুখ যেন কিরকম গুমরা হয়ে গেল। বুঝলাম না কি কোনো ভুল বলেছে কিনা। তখন আমি বললাম, সরি আঙ্কেল, আমি মনে হয় ভুল কিছু বলে ফেলেছি। না বাবা, তুমি ভুল বলো নাই। আসলে ওকে বিয়ে করবে, তা সে সমস্যাটা জানলে কেউ আর বিয়ে করবে না। আর মেয়েটা বাঁচবে বা কতদিন সেটা বুঝতে পারছি না। কি বলেন আঙ্কেল? স্নেহার কি এমন হয়েছে যেটা জানলে কেউ বিয়ে করতে চাইবে না? আসলে তার কিডনি নষ্ট, সে হয়তো আর কিছুদিন বাঁচবে। এটা বলে তারা দুজন কাঁদতে থাকে। বলল, বাবা, আমার একটা মাত্র মেয়ে, কত জায়গায় না চেষ্টা করছি, একটা কিডনি জোগাড় করতে পারিনি। এখন আশা ছেড়ে দিয়েছি। এখন বলো, কে বিয়ে করতে চাইবে আমার মেয়েটাকে? এসব শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। এত সুন্দর একটা মেয়ে, আল্লাহ তাকে এমন অবস্থা করলো। তারপর আমি আর কিছু না বলে নিজের রুমের কিছু চলে আসলাম আর ভাবতে লাগলাম, অনেক জানি না মেয়েটার এসব শুনে কেমন লাগছিল। মেয়েটা যতদিন বেঁচে থাকে ততদিন মেয়েটাকে একটু হাসি খুশি রাখতে হবে, তাকে নিয়ে একটু ঘোরাফেরা করতে হবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। আর অন্যদিকে আব্বু সব জায়গায় দেখতে দেখতে এক সময় আমাদের অফিসের সামনে আসে আর অফিসের সামনে থাকা একটা দোকানিকে পিক দেখিয়ে জিজ্ঞেস করলো, চেনা চেনা লাগছে, কোথাও দেখেছি। মনে হয়েছে এই ছেলেটা এই অফিসে চাকরি করে, প্রতিদিন আসা যাওয়া করে। ধন্যবাদ, এটা রাখেন। তখন আব্বু তাকে কিছু টাকা দিল আর দেখলো কোম্পানিটা কার। তখন দেখলো এটা রিয়া চৌধুরীর কোম্পানি। তখন আব্বু ভাবলেন আগামীকাল এসে তার সাথে কথা বলবো, এখন যাওয়া যাক। তখন আব্বু চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে হাতে ব্রাশ নিয়ে বাইর হলাম। প্রতিদিন স্নেহা এমন সময় আমাকে ডিস্টার্ব করার জন্য আসতো, কিন্তু আজ কেন আসছে না? মনে হচ্ছে ঘুম থেকে এখনো ওঠে নাই। একটু পর ফোন বাজার শব্দ পেলাম। গিয়ে দেখি রিয়া ম্যামের ফোন। ফোনটা ধরলাম আর সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জান? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? ওই, তুই আমাকে আপনি করে বললি কেন?
আর ম্যাম ডাকতে কতবার মানা করেছি? সরি ম্যাম। এই আবার ম্যাম? তোকে তো। আসলে ম্যাম, ডাকতে ডাকতে তো অভ্যাস হয়ে গেছে, তাই একটু সমস্যা হয়। তোর সমস্যার গোষ্ঠী মারি। তাড়াতাড়ি জান বলে ডাক দাও, নয়তো তোর খবর আসবে। জান, কেমন আছো? এই তো, কত সুন্দর করে ডাক দিলে এইভাবে কথা বলবে, ঠিক আছে? হুম অফিসের টাইম মতো আসবে কিন্তু। হুম ওকে, এখন ফ্রেশ হব, রেখে দিই, তারপরে কল কেটে দিলাম আর ফ্রেশ হতে লাগলাম। এইভাবে অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। স্নেহাদের রুমের সামনে দিয়ে যেতে লাগলাম, কিন্তু আজ এখন পর্যন্ত স্নেহাকে দেখলাম না। কি হয়েছে তার, আজ এখনো এলো না কেন? তাই তার সাথে কথা বলার জন্য তাদের রুমের সামনে গেলাম আর কলিং বেল বাজালাম, কিন্তু কেউই দরজা খুলছে না। তা দেখে আমি একটু অবাক হলাম, তাই আমি ফোনটা বের করে স্নেহাকে কল দিলাম, কিন্তু তার ফোন বন্ধ। তখন আমি একটু চিন্তিত হয়ে পড়লাম, কি হয়েছে মেয়েটার। তখন আমি আঙ্কেলের নাম্বারে কল দিলাম। আঙ্কেল কল ধরে যেটা বলল সেটা শুনে তো আমি একদম বরফ হয়ে গেলাম। কি বললো আঙ্কেল, এটা চলেন আপনাদের বলে দিই। আঙ্কেল, আপনার কোথায়? অনেকগুলো কলিং বেল দিলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না, আবার স্নেহার ফোনটাও বন্ধ। তখন আঙ্কেল কেঁপে দিল। বাবা, আমরা এখন হাসপাতালে আসছি, সেন্না মনে হয় আর বাঁচবে না। এটা শুনে যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তখন আমি জিজ্ঞেস করলাম, কোন হাসপাতালে আছেন? তখন তিনি একটা হাসপাতালের নাম বললেন, আর আমি তাড়াতাড়ি বের হয়ে পড়লাম। আমি যে হাসপাতালে অপারেশন করিয়েছি ঠিক সেই হাসপাতালেই স্নেহাকে নেওয়া হয়েছে। তাই আমি আর দেরি না করে রুমে গিয়ে ব্যাগটা রেখে বের হয়ে পড়লাম হাসপাতালের উদ্দেশ্যে। একটু পর হাসপাতালে পৌঁছে গেলাম, গিয়ে দেখি আঙ্কেল বাইরে বসে কান্না করছে। তখন আমি তার কাছে গিয়ে তার পিঠে হাত দিলাম, আর সে আমাকে দেখে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি কি বলে সান্ত্বনা দিব তা খুঁজে পাচ্ছি না। জানি ওনার মনের ভিতরে এখন কেমন লাগছে, কারণ উনি তো বাবা, উনি জানে যে তার মেয়ে মারা যাবে, কিন্তু তিনি কিছুই করতে পারছেন না। এসব ভাবছি, এর ভিতরে রিয়া অনেকগুলো কল দিল, কিন্তু আমি রিসিভ করলাম না। তারপর আঙ্কেলকে বলতে লাগলাম, আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি তো, দেখি কি করা যায়। তখন আমি সেখান থেকে ডাক্তারের রুমে গেলাম, আর অন্যদিকে রিয়া তো রেগে একদম ফায়ার। তবে তার ভীষণ টেনশন হচ্ছে, এটা ভেবে যে সে বলেছিল আজকে সে অফিসে আসবে, সকালেও কথা হয়েছে, কিন্তু এখন কল ধরছে না কেন। সব ভাবছে আর কল দিচ্ছে। এর ভিতরে আব্বু বাসা থেকে বের হয়ে রিয়া ম্যামের সাথে দেখা করার জন্য একটু পর অফিসে চলে আসে, আর রিয়া ম্যামের কেবিনে এসে অনুমতি নিয়ে ভিতরে আসে। আব্বুকে দেখে রিয়া বলল, আরে চৌধুরী সাহেব, আপনি এখানে, আমার কি সৌভাগ্য। বসেন বসেন। কি খাবেন, চা নাকি কফি? আরে না, তেমন কিছুই খাবো না, আসলে একটু কাজ আপনার কাছে। কি কাজ? একটা বিষয় জানতে। এই যে এই পিকটা দেখেন, আর ওকে চিনেন কিনা? চিনি তো, এ তো অনি। কিন্তু আপনি ওকে চিনেন কিভাবে, আর ওকে কেন খুঁজছেন? ও আমার ছেলে, বাসা থেকে রাগ করে চলে এসেছিল আমার সাথে, এরপর থেকে আর খুঁজে পাই নাই। অনেক কষ্টে জানতে পারলাম সে আপনার অফিসে চাকরি করে, তাই আপনার কাছে আসলাম। সত্যি সে কি আপনার ছেলে? এখন বলেন, ও এখন কোন কেবিনে আছে? আসলে তার জন্যই তো আমি অপেক্ষা করছি, কিন্তু সে তো আসছে না, আর কলটাও ধরছে না। কি বলো, ওর বাসা কোথায়, মানে থাকে কোথায়? দাঁড়ান, আমি দেখছি। তারপর সে ল্যাপটপ চেক করে বলল, এই যে ঠিকানা, চলেন তার বাসায় গিয়ে দেখে আসি। তারপর তারা আমার বাসায় যেতে থাকে, আর আমি ডাক্তারের রুমে গিয়ে বসলাম। ডাক্তার আমাকে দেখেই বলল, কি অবস্থা অনিম সাহেব? আলহামদুলিল্লাহ ভালো, আপনার? ভালো। তা আজকে হঠাৎ এখানে আসলেন যে? আসলে স্নেহা নামের যে পেশেন্ট ভর্তি আছে এই হাসপাতালে, তার সাথেই আসলাম। আচ্ছা, তাকে বাঁচানোর কি কোনো রাস্তা নেই? আসলে তার যে খারাপ অবস্থা, তবে যদি কিডনি স্থাপন করা যায় তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, পেশেন্ট আপনার কি হয়? আমার ফ্রেন্ড বলতে পারেন। এর ভেতরে রিয়া কল দিতেই থাকে। মোবাইলটা হাতে নিয়ে দেখি 100 মিসড কল। এটা দেখে আমি একটু অবাক হয়ে গেলাম, আমার ফোনে তো চার্জও নেই। তখন আমি আবার কল দিলাম, আমার ফোন আসছে দেখে রিয়া রিসিভ করলো তাড়াতাড়ি। তখন হাতের ইশারা দিয়ে বলল যাতে তার কথা না বলে। এই তুমি কোথায় গেলে? কতগুলো কল দিলাম, কিন্তু তুমি তো কল ধরলে না। আসলে আমার ফোনে চার্জ নেই, হয়তো এখনই বন্ধ হয়ে যাবে। আমি হাসপাতালে আছি, একটা কথা, এটাই হয়তো তোমার সাথে আমার শেষ কথা। ব্যাস, ফোন বন্ধ হয়ে গেল। তখন রিয়া বলতে লাগলো, কি হয়েছে ওর? ও কি বলল? শেষ কথা মানে কি? আচ্ছা, সে তো বললো যে হাসপাতালে আছে। ও শিট,
কোন হাসপাতালে আছে সেটা তো বললো না। তখন সে আবারও আমার নাম্বারে কল দিল, কিন্তু ফোনটা বন্ধ পেল। তখন তাদের টেনশন আরো বেড়ে গেল। তখন তারা কোন হাসপাতালে যাবে, কোথায় গেলে আমাকে খুঁজে পাবে বুঝে উঠতে পারছে না। তখন আমি আবারও ডাক্তারকে বললাম, আপনি ওর অপারেশনের ব্যবস্থা করেন। কি বলেছেন? কিডনি পাবো কোথায়? এতদিন খুঁজলাম, পেলাম না। আপনি অপারেশন রেডি করেন, কিডনি আমি দিব। কি বলেন? আপনি পাগল হয়ে গেছেন? আর সব ভেবে বলছেন তো আপনি? আমি ঠিক বলছি এবং ভেবেই বলছি। আসলে পাঠকদের কাছে একটা কথা আমি গোপন রেখেছিলাম, আর সেটা হচ্ছে যখন অনিমকে আবারও পরীক্ষা করে আর সেদিন অনিমের ক্যান্সার ধরা পড়ে, আর ডাক্তার বলেছিল আমি আর বাঁচবো না, হয়তো কিছুদিনের অতিথি মাত্র এই দুনিয়ায়, জানি হয়তো আর কিছুদিন আমার সময়। তাই আমার কিডনিটা স্নেহাকে দিয়ে তারপর চলে যাব না ফেরার দেশে। তবুও যদি আমার জন্য একটা মেয়ে বেঁচে তার হারানোর জীবনটা যদি আবারও ফিরে পায়, বা তার ভালো থাকার মানুষগুলোকে নিয়ে যাতে ভালো থাকতে পারে, সেটাই আমার একমাত্র কামনা। আমার হয়তো দুনিয়াতে কেউ নেই, বেঁচে থাকলে এরকম কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে, আর স্নেহার তো সবাই আছে, তাহলে সেই বেঁচে থাকুক না। তখন আমি ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব, আমি যে স্নেহাকে কিডনি দিয়েছি এই কথা কাউকে বলবেন না, আর তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করুন। এরপর আমি সেখান থেকে উঠে আঙ্কেলের কাছে যেতে লাগলাম, আর এদিকে আব্বুকে রিয়া বলতে লাগলো আমার অপারেশনের কথা, যে আমার অপারেশন করিয়েছিল কিডনির সমস্যার কারণে। তখন আব্বু আর কিছু না ভেবে আমার সৎমা আর বোনকে ঢাকায় আসতে বলে, যে আমার খোঁজ পাওয়া গেছে। তখন তুমি খুশিতে আত্মহারা হয়ে যায়, আর তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। আর আব্বু আর রিয়া মিলে আমার বাসায় যায়, আর গিয়ে সেখানে কার ভাড়াটিয়াদের জিজ্ঞেস করে। আচ্ছা, আপনার ফ্ল্যাটে যে অনিক নামে একটা ছেলে থাকে, সে এখন কোথায় বলতে পারেন? না, বলতে পারি না, তবে বাড়িওয়ালার মেয়ে যে কোনো কিছু হয়েছে, তাই তারা সবাই হাসপাতালে গিয়েছে। আমার মনে হয় অলিম সাহেবের ওনাদের সাথে গেছে, কারণ বাড়িওয়ালার সাথে ওর খুব ভালো সম্পর্ক। আচ্ছা, কোন হাসপাতালে গেছে বলতে পারেন কিছু? না, সেরকম কিছু বলতে পারি না। তারপর তারা আবার আশা হারায় আর ভাবতে থাকে এখন একটাই উপায়, আর সেটা হচ্ছে শহরের সব হাসপাতালে খুঁজে নিতে হবে। এর ভিতরে অন্তর ভাবতে থাকে, অনিম ভাইয়ের কোনো খোঁজ খবর নাই, কেন সেদিন দেখা করার পর থেকে এখন পর্যন্ত একটা কল দেয় নাই, আর দেখাও হয় নাই। ভাইকে আমার সাথে কোনো রাগ করেছে নাকি? গিয়ে দেখতে হবে। তখন সেও বাসার পথে রওনা দেয়, আর বাসায় পৌঁছে গিয়ে আমার রুমের সামনে যায় আর কলিং বেল বাজাতে থাকে, কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছে না। তখন সে আমার নাম ধরে ডাকতে থাকে, আর সেই ডাক আমার আব্বু শোনে আর রিয়াকে বলে, এই আপনি শুনলেন অনিমের নাম ধরে কেউ ডাকছে? তখন তারা দৌড়ে আমার রুমের সামনে আসে আর দেখে একটা বাচ্চা ছেলে সেখানে দাঁড়িয়ে আমাকে ডাকছে। তখন আব্বু সেখানে গিয়ে অনন্তকে জিজ্ঞেস করলো, এই ছেলে তুমি কে, আর অনিমকে কেন ডাকছো? আমার নাম অন্তর। আচ্ছা, আপনি কি বাড়িওয়ালা নাকি? না, আমিও অনিমকে খুঁজতেছি। বলতে পারো অনিম কোথায় গেছে? আমিও তো খুঁজছি, কোথায় যে গেল। তখন আব্বু বলল, আচ্ছা, তুমি অনিমকে চিনো কিভাবে? আসলে তারপর সে সব খুলে বলে। এইসব শুনে আব্বু আর রিয়ার চোখ দিয়ে পানি পড়ে যায়, কত ভালো একটা ছেলেকে তার এভাবে কষ্ট দিয়েছে। তখন রিয়া বলে, অনেক কল দিয়ে শুধু এতটুকু বলেছে যে সে একটা হাসপাতালে আছে, আর এইটাই নাকি আমাদের সাথে তার শেষ কথা। আচ্ছা, তুমি তো তার কাছের মানুষ, তুমি বলতে পারো সে কোন হাসপাতালে যেতে পারে? সে তো এই হাসপাতালে অপারেশন হয়েছিল, আমি ভাইয়ার সাথে ছিলাম, হয়তো সেটাতে গেছে। তাড়াতাড়ি চলেন। তারপর তারা হাসপাতালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর আমি আঙ্কেলের কাছে গিয়ে বললাম, আঙ্কেল আপনি চিন্তা করছেন কেন, আমি আছি তো, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তখন আঙ্কেল বললেন, কি অবস্থা হবে বাবা, আমি তো আর পারছি না, আর একটা মাত্র মেয়ে। আঙ্কেল আপনি একদম চিন্তা করবেন না, আমি আসছি। তখন আমি সেখান থেকে এসে আবার ডাক্তারকে বললাম, আপনি গিয়ে আঙ্কেলকে বলেন যে কিডনি পাওয়া গেছে, কিন্তু আমার নামটা বলবেন না। তখন ডাক্তার আঙ্কেলের কাছে যায় আর বলে, আমরা কিডনি ব্যবস্থা করতে পেরেছি, অপারেশনটা খুব তাড়াতাড়ি করতে হবে। আপনি গিয়ে ক্যাশ কাউন্টারে টাকা জমা দিয়ে আসেন। কি বলেন, কিডনি জোগাড় করতে পেরেছেন? কে দিতে রাজি হয়েছে? সে তার নাম প্রকাশ করতে ইচ্ছুক না, এত কিছু বাবার সময় হাতে নেই। আপনি তাড়াতাড়ি যান, টাকা জমা দিয়ে দেন। তারপর ডাক্তার চলে যায় আর আঙ্কেল খুশিতে দৌড়ে গিয়ে টাকা জমা দিয়ে আসে।
ডাক্তার এসে আমাকে অপারেশন রুমে নিয়ে যায়। আমি একটু বাইরের আকাশটা দেখে নিলাম, আর হয়তো এই আকাশটা দেখা হবে না, দেখতে পাবো না এই সুন্দর পৃথিবীটা। যাই হোক, একটু পর আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় আর অপারেশন শুরু করে। আর এদিকে আঙ্কেল আমাকে খুঁজতে থাকে, সেটা বলতে যে কেউ একজন রাজি হয়েছে কিডনি দেওয়ার জন্য, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। তখন আমার নাম্বারে কল দিল, কিন্তু ফোনটাও তো বন্ধ, হয়তো আর কখনো চালু হবে না এই ফোন। আর অন্যদিকে বাবা, রিয়া আর অন্তরা সবাই চলে আসে হাসপাতালে। এদিকে আমার অপারেশন শেষ করে ডাক্তার কিডনি বের করে ফেলে আর আমাকে শুয়ে রাখে। একটা কথা বলে রাখা ভালো, আমার একটা কিডনিতে কিন্তু আগে সমস্যা ছিল, আর এখন একটা কিডনি বের করে। তারপর ডাক্তার স্নেহাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় আর তার অপারেশন শুরু করে। একটু পরে বাবা আর সবাই চলে আসে আর আমাকে খুঁজতে লাগে। আর এদিকে ডাক্তার অপারেশন শেষ করে বের হয়। তখন আঙ্কেল জিজ্ঞেস করে, কি অবস্থা আমার মেয়ের? অপারেশন শেষ হলে একদিন পর জ্ঞান ফিরবে। আচ্ছা, আপনারা চিন্তা করবেন না, আমি একটু আসি, একটু পর কথা বলবো। তারপর ডাক্তার চলে আসে আর রিয়া, বাবা সবাই ডাক্তারের সামনে পড়ে। তখন আব্বু ডাক্তারকে জিজ্ঞেস করে, ডাক্তার সাহেব, আপনি অনিমকে দেখেছেন? ডাক্তারকে দেখে অন্তর চিনে ফেলে যে সেই আমার অপারেশন করেছিল। তখন অন্তর বলে, আঙ্কেল, আপনি তো ভাইয়ার চিকিৎসা করিয়েছিলেন, বলেন ভাইয়া এখন এখানে আসছে কিনা। আপনারা একটু ওইদিকে গিয়ে বসেন, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, আর আপনাদের সাথে কিছু কথা আছে, বসুন। তারপর তারা গিয়ে একটা বেঞ্চে বসলো আর সেখানে বাড়িওয়ালা আঙ্কেলও বসেছিল সেখানে। আঙ্কেলকে দেখেই তো অন্তর চিনে ফেললো আর বলল, আপনি তো অনিম ভাইয়ের বাড়িওয়ালা, তাই না? কিন্তু তোমরা কারা? আমি অনিমের বাবা। কি, অনিম আপনার ছেলে? কিন্তু সে তো বলছিল তার কেউ নেই। সে আমাদের সাথে রাগ করে ঢাকায় চলে আসছিল, তাই সে এরকম বলছিল। আচ্ছা, সে কোথায় বলতে পারেন? কিছু সময় আগেও এখানে ছিল, কিন্তু এখন যে কোথায় গেছে জানি না। আমিও তাকে খুঁজছি। সে বলে গিয়েছিল আমার মেয়ের জন্য কিডনি জোগাড় করতে। একটু পর ডাক্তার এসে বলল কিডনি জোগাড় হয়েছে। পরে সে এসে একবার দেখা করলো, এরপর আর পেলাম না। কোথায় যেতে পারে সেটা বুঝতে পারছি না। একটু পর ডাক্তার এসে বলে, আপনারা সবাই আমার রুমে আসুন। তখন সবাই সেই রুমের দিকে যায়। রিয়া তো মনে মনে অন্য কিছু ভাবছে। তারা সেখানে গিয়ে বসলো আর তখন ডাক্তার বলল, আপনি ওর বাবা হন, তাই তো? আর আপনি কি হন? রিয়াকে জিজ্ঞেস করে। তখন রিয়া বলে, আপনাদের সামনে কথা গোপন করে লাভ নেই, সব কথা বলে দেওয়াই ভালো। সব কথা মানে কি? তাহলে শুনেন, তার কিছুদিন আগে একটা অপারেশন হয়, কারণ তার কিডনি তো সমস্যা হয়েছিল। তারপর আমি বলে দিয়েছিলাম যে প্রায় 1 মাসের মতো বিশ্রাম নিতে, কিন্তু সে বিশ্রাম না নিয়ে অফিসে যায়। শিকার হয় নানা সমস্যা। একদিন সেনা নামের মেয়েটা তার পেটে একটা লাথি মারে, তখন তার গা কাঁচা আর তখন খুব ব্লাড যায়, সেলাইটা ফেটে যায়, তখন নিজের ব্যান্ডেজ নিজেই করেছে। আর এভাবে কিছুদিন যায়। আবার কয়েকদিন পর অফিসে তার বসের সাথে ধাক্কা লাগে আর পড়ে যায়, আর পড়ে গিয়ে আবারও সেখানে ব্যথা লাগে, আর তখন আবার সে নিজের ব্যান্ডেজ নিজেই করে। আর রাতে তাকে অফিসের অনেক কাজ করতে হয়, তাই রাত জাগতে হয়। এভাবে তার ভিতরে ঘা থেকে ক্যান্সার হয়ে যায়। আর তার বাসার চান্সটা খুব কম ছিল, তাই সে সেনাকে তার একটা কিডনি দান করে। এসব শুনে সবার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। বাবা তো না পারছে গড়িয়ে চিৎকার পারতে, কিন্তু তিনি তো পারছেন না। আর রিয়া তো কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। তার ভুলের কারণে আজকে অনিমের এই অবস্থা। আর আঙ্কেল ভাবতে থাকে ছেলেটা আমাকে কতটা সম্মান করত, আর সে তার কিডনি দিয়ে আমার মেয়ের জীবন বাঁচিয়েছে। তখন রিয়া জিজ্ঞেস করে, ডাক্তার, অনিমের আর জ্ঞান ফিরবে না? এটা আমরা বলতে পারি না, চেন্নার 24 ঘন্টার মধ্যেই ফিরে আসবে। আর উনি যেহেতু একটা কিডনি আছে, কিন্তু সেটা তো ড্যামেজ, হয়তো কিছু সময়ের জন্য জ্ঞান ফিরতে পারে, তবে শিওর না। এটা শুনে আব্বু আর সেখানে বসে থাকতে পারে নাই, চলে আসে বাইরে আর দেখতে পায় আমাকে আইসিইউতে রাখা হয়েছে। আমাকে এইভাবে দেখতে পেয়ে বাবার চোখ আর বাধা মানছে না। তখন তার ফোনে একটা কল আসে আর দেখে সেটা আমার সৎ মায়ের নাম্বার। তখন আব্বু বলে অমুক হাসপাতালে আসতে। তখন তারা হাসপাতালে চলে আসে আর আমার সৎ মা বলে, অনিম কোথায়? আমার ছোট বোন মিম তো কান্না করছে আমার জন্য। তখন আব্বু বলল, ওই দেখো আমার অনিম ভাইয়া কেমন ঘুমিয়ে আছে। এটা বলে আব্বু আবারও কান্না করে দেয়। তখন সৎমা বলে, কি হয়েছে অনিমের? তখন আব্বু তাকে সবকিছু খুলে বলে।
তখন তারও চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। এভাবে সবার কান্না আর বেদনা দিয়ে কেটে যায় 24 ঘন্টা। সারাদিন শুধু রিয়া একটা কথাই ভেবেছে, কি হয়ে গেল তার জীবনে, কেন এমন করলো সে অনিমের সাথে। আর এইভাবে স্নেহার জ্ঞান ফিরে আসে আর চোখ খুলে সে অনিমকে খুঁজতে লাগে। এটা দেখে ডাক্তার বলে, আর আপনি কথা বলবেন না অনিল সাহেব, ঠিক আছে, একটু পরে সবার সাথে দেখা করতে পারবেন। কিন্তু স্নেহা কিছুতেই মানতে রাজি না, সে আমার সাথে কথা বলবে না। তখন ডাক্তার তাকে ঘুমের ইনজেকশন দিয়ে দেয় আর সে ঘুমিয়ে যায়। তার 4 ঘন্টা পর অনিমের জ্ঞান ফিরে। এটা দেখে তো কারো আনন্দের সীমা নেই। এ আগে কথা বলবে, তখন ডাক্তার বাইরে আসে আর বলে, অনিমের হাতে সময় আছে মাত্র 30 মিনিট, আপনারা গিয়ে সবাই দেখা করে আসতে পারেন, আর কেউ প্লিজ তাকে রাগাবেন না। আর এদিকে স্নেহারও ঘুম ভেঙে যায় আর আবার সে অনিমকে খুঁজতে থাকে। তখন ডাক্তার স্নেহাকে অনিমের সাথে দেখা করাতে বলে। তখন তাকেও নিয়ে আসা হয় আমার রুমে। সবাই আমার রুমে আসে আর আমি দরজার দিকে চেয়ে শুয়ে আছি। সবার আগে স্নেহাকে আমার রুমে নিয়ে আসা হয় আর পিছনে সবাই আসে। তখন আমি রিয়াকে দেখে জিজ্ঞেস করলাম, আরে ম্যাম আপনি এখানে? বাবাকে দেখে বললাম, আরে আপনিও এখানে? সেদিন মেরে মনে হয় 7 মেটে নাই, তবে আজকের পর থেকে আর কিন্তু মারতে পারবেন না, কারণ মারার সুযোগটাই হয়তো আর পাবেন না। তখন সৎমাকে বললাম, আরে আপনিও এসেছেন, আমি কিভাবে মারা যাই সেটা দেখতে। দেখেন, নিজের মনটা খুশি করেন। তখন সে মাথাটা নিচু করে ফেলে। আর তখন আমি স্নেহাকে বললাম, আপনি ঠিক আছেন তো নাকি? তখন আঙ্কেল বলতে লাগলো, বাবা, আমরা সবাই সব জেনে গেছি, সবকিছু ডাক্তার আমাদের সব বলে দিয়েছে। তখন আমি বললাম, দেখলেন রিয়া ম্যাম, কেন আমি ভালোবাসি নাই? কারণ আমি জানতাম আমি বেশি দিন বাঁচবো না। আমার জীবনটা ছিল খুব ছোট্ট। তবে একটা কথা কি জানেন, সেই ফেসবুকের মেয়েটা যে আপনি ছিলেন সেটা আমি জানতাম না। তবে আমিও মেয়েটাকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু যখন জানতে পারি আমার জীবনটা খুব ছোট, তখন অবহেলা করতে থাকি আপনাকে। আর রিয়া ম্যাম, আমি হয়তো আর বেশি সময় থাকবো না, তবে আমি আপনাকে কয়েকটা কথা বলবো। আপনার যে অহংকারগুলো আছে সেগুলো প্লিজ ত্যাগ করবেন, কারণ অহংকার মানুষের পতনের মূল। জীবনে মানুষকে ভালোবাসতে শিখবেন। তখন রিয়া এসে আমার হাতে ধরে চোখের পানি ছেড়ে দেয় আর বলতে লাগলো, রাফি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, হয়তো আমার জন্য তোমার আজ এই অবস্থা। তবে আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসতাম, আর এমনিতেও তোমাকে অবহেলা করতে করতে কখন যে তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম বুঝতেই পারি নাই। যখন জানতে পারলাম তুমি সেই ফেসবুকের লেখক যাকে আমি আগে থেকেই ভালোবাসতাম, যেদিন তুমি আমার সাথে দেখা করেছিলে, বিশ্বাস করো সেদিন তোমাকে দেখে আমি এতটা আনন্দিত হয়েছিলাম যে বলে বোঝাতে পারবো না। জানি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু উপরওয়ালা হয়তো চান নাই যে আপনি আমার হন। তবে আমি মারা গেলে একদম কষ্ট পাবেন না, দুজনেই ভালো ছেলে দেখে বিয়ে করে নেবেন। তখন রিয়া আমার বুকে মাথা রেখে কান্না করতে থাকে আর স্নেহা তো তার বেডে শুয়ে কান্না করছে, হয়তো কিছু বলতে পারছে না। তখন আমি আমার ছোট বোনটাকে বললাম, হিম শোনা বোন আমার, আমি হয়তো তোকে আর কখনো চকলেট এনে দিতে পারবো না, তবে এখন থেকে এই অন্তর তোর ভাইয়া, সে তোকে চকলেট এনে দিবে। প্লিজ বা, আমাদের ক্ষমা করে দিস, আমাদের অহংকারের কারণে আজ তোর এই অবস্থা। তখন তারা দুজন আমার 2 হাত ধরে আর আমি বলি, কি করছেন কি আপনারা, আমার গুরুজন, প্লিজ হাত ধরবেন না। হয়তো আমার মৃত্যুটাই এরকম ভাবে ছিল। তবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আর সেটা হচ্ছে আমি তো চলে যাব, তারপর এই অন্তরের কি হবে? তার তো পৃথিবীতে কেউ নেই। তাকে আমি কথা দিয়েছিলাম যে তাকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করব। প্লিজ, আমি তো থাকবো না, এই দায়িত্বটা আপনারা নেবেন প্লিজ। তখন আম্মু আব্বু বলল, বাবা, আমার কথা দিচ্ছি, রনিকে আমার নিজের ছেলের মতো মানুষ করব। আজ থেকে তার নাম অন্তর না, তার নাম অনিল। আয় বাবা, বুকে আয়। তখন রনি কান্না করে দেয় আর বাবার বুকে যায়। তারপর আমার কাছে আসে আর বলে, ভাইয়া, তুমি আগে কেন একবার বলো নাই যে তোমার এরকম একটা রোগ হয়েছে? জানলে তো আমি কাজ করে হলেও তোমাকে সুস্থ করতাম। তবে তোমাকে একটা কথা বলছি, তোমার মতো মানুষ হয় না। আমি কথা দিচ্ছি, আমিও বড় হয়ে আমার মতো রাস্তার ছেলেদের পাশে দাঁড়াবো। তখন আমি একটু মুচকে এসে বললাম, তুই এখন রাস্তার ছেলে না, তোর একটা ফ্যামিলি আছে, আর আমার ছোট বোনটাকে দেখে রাখবি। তখন আঙ্কেলকে বললাম, স্নেহাকে দেখে রাখবেন যাতে সে খারাপ পথে যেতে না পারে। আমার সময় হয়তো শেষ, হয়তো এখনই চলে যাব। তখনই অনিম চোখ মুখ যেন কিরকম করছে। বাবা দৌড়ে ডাক্তারকে নিয়ে আসতে যায়, আর ডাক্তার আসার আগেই অনিম শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
চলে যায় না ফেরার দেশে। জীবন যুদ্ধে হেরে যায় সে। কান্না করতে থাকে সবাই, কিন্তু ওই কান্না কত সময়। এক সময় ভুলে যাবে অনিম নামের কোনো ছেলেকে, সুখে থাকবে স্নেহা আর রিয়া নামের মেয়েটা। স্বামীর আদর পেয়ে ভুলে যাবে অনিমকে, কিন্তু অনিমের সাথে ঘটে যাওয়া এই অত্যাচার ভুলতে পারবে না পৃথিবী। আমাদের দেশে প্রতিদিন হাজারো ছেলে মেয়ে অত্যাচারিত হচ্ছে শুধু সৎমায়ের কারণে। অপমানিত হচ্ছে স্নেহা আর রিয়ার মতো মেয়েদের কাছ থেকে। কেন এরকমটা হচ্ছে? আজ তাদের অহংকার, সৎমায়ের অত্যাচারের কারণে অনিমের মতো ছেলেকে পৃথিবী ছেড়ে পাড়ি জমাতে হয়েছে না ফেরার দেশে। হারিয়ে গেছে পৃথিবী থেকে একটা ভালো মানুষ। এরকম চলতে থাকলে একদিন পৃথিবী থেকে ভালো মানুষের অভাব পড়বে। আমার গল্পটার মূল কাহিনী এটাই ছিল। সব মানুষের জীবনে রোমান্টিকতা থাকে না, আর এই গল্পটাতেও এরকমই হয়েছে। জানি না গল্পটা কার কতটুকু ভালো লেগেছে। যদি গল্পটা থেকে শিক্ষণীয় কিছু পেয়ে থাকেন তাহলে সেটা গ্রহণ করবেন, আর খারাপ দিকগুলো বর্জন করবেন, তাহলে লেখক ধন্য হবে। আর অবশেষে অনিমের আত্মার জন্য সবাই দোয়া করবেন, আর আমাদের দেশকে সুন্দর করার জন্য সবাই কাজ করবেন। গল্পটা এখানেই সমাপ্ত করতে হচ্ছে। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।